Cost accounting. What is cost accounting? Cost accounting actually কি? স্যার, যেই খরচটা উৎপাদনের সাথে একদম ডিরেক্টলি ইনভলভ, That প্রোডাকশনের is সাথে directly ডিরেক্টলি ইনভলভ। involved with production. That is cost accounting. ইয়েস স্যার। Only production. There is nothing else. প্রোডাকশন Service? এন্ড মনিটরিং, No, 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 কন্ট্রোল। no. You have mentioned that that is directly associated with the production, but you are not a manufacturing company. You are a service-oriented company. So, product or service like labor, ঠিক ইয়েস আছে? স্যার। So, is it direct product related? It is not manufacturing company, ঠিক আছে? সেক্ষেত্রে কিন্তু কোন একটা পার্টিকুলার প্রোডাক্ট অর সার্ভিসের, হ্যাঁ, আমরা কস্ট ইনফরমেশন যদি জানতে চাই, যে মেথড অথবা প্রসেসের থ্রুতে আমরা জানবো, সেটাই হচ্ছে কি কস্ট অ্যাকাউন্টিং। ক্লিয়ার? ইট ক্যান বি প্রোডাক্ট, ইট ক্যান বি সার্ভিস। ঠিক আছে? জি স্যার। সো স্যার, এখানে দেখেন, জি। স্যার আমার সামনে ম্যানুয়াল আছে, বই আছে স্যার, আপনার এই পেজটার সাথে মিলছে না আর কি। ওইখানে কি লেখা আছে? না স্যার, আমি আপনার এইটা খুঁজেই পাচ্ছি না, এই পৃষ্ঠাটা কত নাম্বার এখানে। আমি তো বই থেকে দিই না এগুলি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার। ঠিক আছে, আমি কিন্তু বই থেকে দিই নাই। বই তো আপনার কাছে আছেই, আপনি তো বই পড়বেনই। কিন্তু আমি হলো আপনাকে ওভারঅল থিম দিব, থিম। থিম দেখবেন 100% আপনার বইয়ের সাথে মিলে গেছে, বাট বইয়ের সাথে 100% মিলাইতে পারবেন না আমার টপিকগুলি। আচ্ছা ঠিক আছে স্যার। ঠিক আছে, ওকে। সো এখন আসেন, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন কস্ট অ্যাকাউন্টিং এন্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং? স্যার, কস্ট অ্যাকাউন্টিংটা শুধুমাত্র উৎপাদন অ্যান্ড সার্ভিসের নিয়ে কাজ করে, কিন্তু ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংটা এই পুরো পুরো প্রসেসটা নিয়ে কাজ করে, এবং এটা নিয়ন্ত্রণ সহ বিভিন্ন আহ, রূপরেখা তৈরি করতেও সাহায্য করে। মানে স্যার, বিভিন্ন মানে রেশিও করতে কিংবা এটা নিয়ন্ত্রণ করতে, কন্ট্রোল করতে, মানে আসলে সার্বিক আপনি, ঠিক ব্যাপারটা আছে, নিয়ে কাজ আপনি করে। অনেক ডিটেল বলতেছেন, আমি জাস্ট এইভাবে যদি বলি, কস্ট অ্যাকাউন্টিং প্রোভাইডেড ডেটা এন্ড ইনফরমেশন, তাই তো? বেসড ইয়েস অন ইয়েস। দিস ডেটা, the management accounting make a decision. So his decision making process involved with three phases. One is planning process, one is decision making process, and last one is control process. ঠিক আছে? ইয়েস স্যার। মানে কস্ট অ্যাকাউন্টিং আপনার যে ডেটা দিচ্ছে, ওই ডেটার উপর বেসিস করে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং কি আপনার ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং ডিসিশন মেক আপনার ডিসিশন করতেছে। মেক করে। ঠিক আছে? সো এই ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং আপনার তার ডিসিশন মেকিং প্রসেসটা হচ্ছে তিনটা প্রসেসের সাথে রিলেটেড। একটা হলো প্ল্যানিং প্রসেস, ডিসিশন মেকিং প্রসেস, লাস্ট ওয়ান ইজ দ্য কন্ট্রোল প্রসেস। সো ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এন্ড কস্ট অ্যাকাউন্টিং দুইটা কোনো আলাদা কোনো কিছু না, দুইটা একটা অপরটার উপর, একটা একে অপরের উপর 100% কি অ্যাসোসিয়েটেড অথবা ডিপেন্ডেন্ট। ক্লিয়ার? ইয়েস স্যার। ক্লিয়ার। এখন আসেন, হোয়াট ইজ দ্য স্যার প্ল্যানিং আরেকটা প্রসেস? কোয়েশ্চেন ছিল আমার একটু। জি 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 জি, বলেন। স্যার আমার কোয়েশ্চেনটা হচ্ছে কি, কস্ট অ্যাকাউন্টিংটা কি আমি শুধু প্রোডাকশনের কস্টটা ধরবো, নাকি আপ টু সেলিং দ্য প্রোডাক্ট লাইক ইনভেন্টরি কস্ট, লজিস্টিক কস্ট, এগুলো সহ ধরতে হবে কস্ট অ্যাকাউন্টিংটা? সেলিং বলতে কি বোঝায়? মানে আমার প্রোডাক্ট আর সার্ভিসটা টোটালি তখন আমার সেল হয়ে গেছে, হ্যাঁ হ্যাঁ এটার হ্যাঁ। আগে আমার প্রোডাক্টটা ইনভেন্টরি কস্ট লাগছে, তারপরে প্রোডাকশনের পরে আবার আমার লজিস্টিক্স, এসব ইনভেন্টরি কস্ট এগুলো না, সহ কি এখানে কস্ট দেখেন, অ্যাকাউন্টিং হবে? আমরা জি স্যার। যখন প্রোডাক্ট কস্ট, পিরিয়ড কস্ট আমরা আবার পড়বো, আস্তে আস্তে পড়বো, হ্যাঁ, এগুলি পড়লে জি স্যার। আপনারা বুঝবেন আসলে আমরা কোন কস্টিং নিয়ে কথা বলছি। কস্ট অ্যাকাউন্টিং এ বেসিক্যালি ফ্যাক্টরি পর্যন্ত যে খরচ সেটা কি বোঝায়। ঠিক আছে? জি তার মানে স্যার। আমরা অন্যান্য খরচগুলি যে ডিসকাস করব না তা না। জি যদি পিওর কস্ট অ্যাকাউন্টিং বলেন, যে আপ টু ফ্যাক্টরি পার্টিকুলার প্রোডাক্ট ও সার্ভিসের জন্য আমার যা কস্ট, দ্যাট ইজ হলো কি প্রোডাক্ট কস্ট। জি ক্লিয়ার? স্যার। এটা হলো জি কি স্যার। কস্ট অফ গুড ম্যানুফ্যাকচারার অথবা কি কস্ট অফ গুড সোল্ড। জি স্যার, থ্যাংক ইউ। আফটার দ্যাট আপনার যে কস্টগুলি ইনভলভ হবে সেগুলো হচ্ছে নন অপারেটিং কস্ট, সরি, নন প্রোডাকশন কস্ট
অথবা কি নন ম্যানুফ্যাকচারিং কস্ট, যেটাকে আমরা পিরিয়ড কস্ট হিসেবে রেকর্ড করি। ঠিক জি আছে, স্যার। আমি জি বলবো স্যার। এগুলি সামনে বলবো, আস্তে আস্তে সামনে আসি তারপরে বুঝে যাবেন। ওকে, ওকে, থ্যাংক ইউ স্যার। জি স্যার। সো এখান দেখেন প্ল্যানিং প্রসেস। প্ল্যানিং প্রসেস আমি কি বলছিলাম, যে ডেটার উপর বেসিস করে আপনার কি ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং প্ল্যান করে। প্ল্যানটা কিরকম ধরেন, জাস্ট হচ্ছে যদি সেলস ওরিয়েন্টেড কোম্পানি হয়, সেলস ওরিয়েন্টেড কোম্পানি, তো এই বছরে ধরেন আপনার 500 কোটি টাকা সেল হয়েছে, সো আপনি একটা প্ল্যানিং করলেন নেক্সট ইয়ারে আমরা 1000 কোটি টাকা সেল করব, দ্যাট ইজ ইউর প্ল্যানিং। ঠিক আছে, সো প্ল্যানিং যখন করবেন, প্ল্যানিং এ প্রথমে আপনার এখানে কয়েকটা জিনিস প্যারামিটার আপনার সবসময় কি মাথায় রাখতে হয়। প্ল্যান এ, প্ল্যান বি, কন্টিনজেন্সি প্ল্যান। প্ল্যান এ, প্ল্যান বি, মানে প্ল্যান এ যদি আমরা সিলেক্ট করি, প্ল্যান বি আমাদের স্যাক্রিফাইস করতে হয়, তাই তো? সো প্ল্যান এ যদি আমাদের 100% না হয়, তাহলে আমরা কি করব, অল্টারনেটিভ আমরা কি হতে পারে, এই ধরনের বিভিন্ন অল্টারনেটিভ গুলি আপনার ইভালুয়েট করে আপনার কি করা হয়, একটা ফাইনাল ডিসিশনে আসা হয়। এখন দেখেন আমরা একটা প্রোডাক্ট যেটা আমরা এই বছরে 500 কোটি টাকা সেল হয়েছে, নেক্সট ইয়ারে আমরা এটা 1000 কোটি টাকা করব, এই একটা প্রিন্সিপালি আমরা একটা ডিসিশন নিয়েছি। এখন কোশ্চেন হচ্ছে, এই যে 500 কোটি টাকার প্রোডাক্ট আমার কোন জায়গায় বেশি সেল হচ্ছে আর কোন জায়গায় কম সেল হচ্ছে, এটার অ্যাকশন প্ল্যান কিন্তু আমাদের কিন্তু রেডি থাকতে হবে। ধরেন ঢাকা রিজনে যদি আপনার সেল বেশি হয়, তাহলে এখানে বেশি পোস্ট করলে কিন্তু লাভ নাই। আপনার যেখানে অন্য রিজনে, এখানে কি করতে হবে, যাতে আমার মার্কেটটা অন্য কেউ দখল না করতে পারে সেদিকে এমফাসিস দিতে হবে। আর সেকেন্ড হচ্ছে কি, ধরুন ঢাকার বাইরে আমার পার্টিকুলার প্রোডাক্টটা আমার কম চলছে, তার মানে কি এখানে অন্যের মার্কেট শেয়ার কি বেশি, তো এখানে কি আপনার পোস্ট করতে হবে যে আপনার বিভিন্ন স্ট্র্যাটেজির মাধ্যমে আপনার ওই মার্কেটগুলিকে আপনার ক্যাপচারে নিয়ে যেতে হবে। সো এই যে প্ল্যানিং প্রসেসে এখানে আপনার সবকিছু কি আপনার চলে আসবে। তো বেস্ট অল্টারনেটিভ থেকে আপনি একটা প্ল্যান ঠিক করলেন, এই প্ল্যানকে আবার কি আপনি বিভিন্ন ভাগে ভাগ করলেন, একটা হলো শর্ট টার্ম প্ল্যান, একটা হচ্ছে কি লং টার্ম প্ল্যান। ক্লিয়ার? সো এই প্ল্যানিং এর উপর বেসিস করে আপনি একটা ডিসিশন মেক করবেন যে উইদিন দা ঢাকা আপনি 40% সেল করবেন, আর আউটসাইড দা ঢাকা আপনি 60% সেল করবেন। ওকে, জি স্যার। ঠিক আছে। এখন দেখেন এট দ্য এন্ড অফ দ্য মান্থ, এট দ্য এন্ড অফ দ্য মান্থ তখন প্রতি মান্থে আপনার 100 কোটি টাকা সেল করার কথা। ঠিক আছে, কারণ আপনি ধরেন এমনি টার্গেট নিয়েছেন 1000 কোটি টাকা, কিন্তু মার্কেটে আপনি টার্গেট দিবেন কত, 1200 কোটি টাকা, আদারওয়াইজ কি আপনার 1000 কোটি টাকা আসবে না। সো আপনি দেখলেন কি প্রতি মাসে আপনার 100 কোটি টাকা সেল করার কথা, কিন্তু এট দ্য এন্ড অফ দ্য ডে আপনি যেটা দেখেছিলেন যে ঢাকার মধ্যে আপনার 40% হওয়ার কথা আর ঢাকার বাইরে আপনার 60% হওয়ার কথা, আপনি আবার দেখলেন কি এখানে আপনার 80 কোটি টাকা আপনার সেল হয়েছে, 20 কোটি টাকা আপনার কম সেল হয়েছে। আর এই 20 কোটি টাকা কম সেল হয়েছে টোটালি হচ্ছে কি আউটসাইড দা ঢাকা। ক্লিয়ার? সো দেখেন আপনি প্ল্যানিং করেছেন, ডিসিশন মেক করেছেন, বাট নাও দ্য কন্ট্রোল প্রসেস, যে আপনার 60% প্রোডাক্ট আউটসাইড দ্য ঢাকা হওয়ার কথা ছিল, বাট এখানে কি 20 কোটি টাকা কম হয়েছে। সো ইউ হ্যাভ টু ডেভেলপ ইউর অল্টারনেটিভ কোর্স অফ অ্যাকশন or corrective action to sell the remaining 20 crore among the other month of the year। ঠিক আছে, ঠিক আছে। Yes, sir. জি স্যার। Yes, sir. সো দ্যাট ইজ দ্য কন্ট্রোল প্রসেস, যে আপনি কারেক্টিভ অ্যাকশন নিয়েছেন, 20 কোটি টাকা কম হয়েছে, আপনি দেখলেন কি আপনার মার্কেট পেনিট্রেশনটা আপনার কি ঢাকার বাইরে ঠিক মতো হয় নাই। সো এখন ফোকাস দিয়েছেন যাতে আপনার বাকি যে 11 মাস আছে, এই 11 মাসে ওই অ্যাকচুয়াল সেল তো করবেনই, বাকি আরো 20 কোটি টাকা যাতে এডিশনাল সেল করা যায় সেটা আপনি কি এনশিওর করবেন। দ্যাট ইজ দ্য কারেক্টিভ অ্যাকশন। আপনার ভেরিয়েন্স যেটা থাকবে অ্যাকচুয়ালের সাথে প্ল্যানিং এর যে ডিফারেন্স থাকবে, সেটা কি আপনার মিটিগেট করার জন্য আপনার অ্যাকশন, কোর্স অফ অ্যাকশন। So this is the total management accounting process. ওকে, এখন আসেন, আসলে কস্ট অ্যাকাউন্টিং তো আমরা এতক্ষণ বললাম, এখন আছেন ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং। আপনাদের বইয়ে দুইটা বই আছে, একটা হলো ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং আর একটা হচ্ছে কি আপনার এমআই, ম্যানেজমেন্ট ইনফরমেশন। এই দুইটা বইয়ের মধ্যে পার্থক্য কি বলেন?
স্যার, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিংটা হচ্ছে আপনার প্রতিষ্ঠানের A to Z সব ধরনের ইনফরমেশন ক্যারি করে বা ইনফরমেশনের সামারি ক্যারি করে, কিন্তু ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংটা হচ্ছে শুধুমাত্র উৎপাদন সংক্রান্ত বিষয় বা ডিসিশন মেকিং এর যে পার্ট গুলা ওইটা ক্যারি করে আর কি। এনিওয়ান এলস? স্যার ফিনান্সিয়াল অ্যাকাউন্টিংটা হচ্ছে আমাদের যে রেগুলেটরি বডি আছে, সরি, যে রেগুলেশনস গুলো আছে লাইক আইএস আইএফআরএস সেটা অনুযায়ী করা হয়। আর ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংটা একটা কোম্পানি তার নিজস্ব রিকোয়ারমেন্ট অনুযায়ী তার কাস্টমাইজেশনের সুযোগ থাকে, সে নিজস্ব ওয়েতে এটা করতে পারে। আর মোর ইম্পর্টেন্টলি ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংটা হচ্ছে ইন্টারনাল ইউজারদের জন্য, একটা কোম্পানি তার নিজস্ব পারপাসে করে। আর ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিংটা হচ্ছে কোম্পানির বাইরের যারা স্টেক হোল্ডার আছে লাইক রেগুলেটরি বডি, এনবিআর, রাইট, দেন দুজনই শেয়ার রাইট। হোল্ডার, এক্সটার্নাল ইউজারদের জন্য করা হয়। থ্যাংক ইউ, আপনি একদম ক্যাটাগরিক্যালি বলেছেন, আমার কথাগুলি আপনি বলেছেন, থ্যাংক ইউ। সো এই কথাগুলি আমি চাচ্ছিলাম, ঠিক আছে। সো ফার্স্টলি দেখেন, আমরা যদি একটা টাইম স্পেনের কথা বলি, যে কস্ট অ্যাকাউন্টিং এর কি কোনো অ্যাকাউন্টিং পিরিয়ড অথবা আপনার রেগুলেটেড কোনো স্ট্যাটুটরি পিরিয়ড এরকম কোনো কিছু আছে কস্ট অ্যাকাউন্টিং এ? না স্যার। স্যার নাই। নো। যখনই ম্যানেজমেন্ট বলবে কোন একটা পার্টিকুলার প্রোডাক্ট ও সার্ভিসের আপনার পার ইউনিট কস্ট কত, সাথে সাথে কি আপনার এটা কস্ট ক্যালকুলেশন করতে হবে, তাই না? জি স্যার। সো টাইম স্পেনের কথা যদি বলি, যে এখানে একটা ডিফাইন্ড পিরিয়ড থাকবে, কোথায়? ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এ। বাট ইন কেস অফ কস্ট অ্যাকাউন্টিং there is no defined time frame. ওকে। সেকেন্ডলি আসেন স্ট্যাটুটরি রিকোয়ারমেন্ট। আমরা ইয়ারলি একবার অ্যাকাউন্টস ক্লোজ করব, অডিট করব। লাস্ট অফ অল কি অডিটেড অ্যাকাউন্টসটা আমরা বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, যদি ব্যাংক হয় তাহলে আমরা ব্যাংকে, এনবিআর, আরজেসি, তারপরে হচ্ছে আমরা ব্যাট, সব জায়গায় কি স্ট্যাটুটরি রিকোয়ারমেন্ট যেখানে আছে সেখানে আমরা সাবমিট করব, তাই তো? তার মানে এটার একটা আইনগত একটা বাধ্যবাধকতা আছে। বাট ইন কেস অফ কস্ট অ্যাকাউন্টিং এরকম কোনো বাধ্যবাধকতা আছে? না স্যার। নো। ফরম্যাট, এখানে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এ আপনি কি কি ইনফরমেশন দিবেন এবং এটার প্রেজেন্টেশনটা কি হবে, এটার একটা স্পেসিফিক ফরম্যাট আছে, দ্যাট ইজ টোটালি সাজেস্টেড বাই ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড। ঠিক আছে, ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড আপনাকে সাজেশন দিচ্ছে যে আপনার প্রেজেন্টেশন অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট কি হবে, সেটা এখানে বলা আছে। আর যদি এটা লিস্টেড কোম্পানি না হয়, যদি আপনার এটা প্রাইভেট লিমিটেড কোম্পানি অথবা পাবলিক লিমিটেড কোম্পানি বাট আদার দেন হচ্ছে আপনার লিস্টিং কোম্পানি, এদের ক্ষেত্রে কি আপনার কোম্পানি একটা বলা আছে আপনি কিভাবে আপনি অ্যাকাউন্ট তৈরি করবেন। ঠিক আছে, আর যদি ব্যাংক হয় তাহলে কি বিআরপিডি সার্কুলারের মধ্যে এটা ক্যাটাগরি গুলি বলা আছে যে আপনার এই হবে আপনার হেড অফ অ্যাকাউন্টস। ঠিক আছে, ওই হেড গুলি আপনার এইভাবে থাকতে হবে। ঠিক আছে, সো এটার একটা লিগ্যাল ফরম্যাট আছে, একটা ফরম্যাট আছে। বাট কস্ট অ্যাকাউন্টিং এর কি এরকম কোনো ফরম্যাট আছে? নো স্যার। না নো স্যার, স্যার। নাই। ও। সো দেখেন কস্ট কোম্পানিটা অ্যাকাউন্টিং, সুবিধা মতন করে। হ্যাঁ সুবিধা মতো করা হয়। সো আপনি তিনটা পড়লেন, টাইম স্পেন, স্ট্যাটুটরি রিকোয়ারমেন্ট, আর একটা হলো ফরম্যাট। আর টাইপস অফ ইনফরমেশন, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টসে টোটালি মনিটারি ভ্যালু, বাট কস্ট অ্যাকাউন্টিং এ স্ক্রিনটা একটু মনিটারি জুম নন করা মনিটারি। যাবে? সরি, ডকুমেন্ট একটু জুম করা যাবে একটু, মানে লেখা ছোট মনে হচ্ছে। থ্যাংক ইউ। কি বলছিলাম? টাইপস অফ ইনফরমেশন, এখানে সব থাকে মনিটারি ভ্যালু ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টসে, বাট কস্ট অ্যাকাউন্টিং এ মনিটারি নন মনিটারি দুইটাই আসবে, কোয়ালিটির ফ্যাক্টর গুলো কিন্তু আসবে, তাই না? স্যার, একটা কোয়েশ্চেন ছিল। জি 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 জি, বলেন। স্যার, নন মনিটারি একটা এক্সাম্পল দিতে পারবেন? কোয়ালিটেটিভ ফ্যাক্টর, ভ্যালু এডিং অ্যাক্টিভিটিস, নন ভ্যালু এডিং অ্যাক্টিভিটিস। জি স্যার, বুঝেছি, থ্যাংক ইউ। এই মনিটারি ভ্যালু জিনিসটাকে একটু বললে সুবিধা হতো স্যার, সায়েন্স ব্যাকগ্রাউন্ডে যেটা তো। হলো টাকার অঙ্কে পরিমাপযোগ্য, যেটা টাকা দিয়ে পরিমাপ করা যায়, ঠিক আছে, এটা হলো মনিটারি ভ্যালু। আর যেটা টাকার অঙ্কে না, ধরেন কোয়ালিটি অ্যাসপেক্ট বলতেছেন, এটা কি টাকার অঙ্কে বলা যাবে? না স্যার। প্রোডাক্টের কস্ট প্রাইস কত, মেটেরিয়াল প্রাইস কত, সেগুলো হলো মনিটারি ভ্যালু। কিন্তু প্রোডাক্টের কোয়ালিটি কি, আপনার ওয়ারেন্টি, এটসেট্রা, গ্যারান্টি কি, হ্যাঁ, এগুলি তো মনিটারি ভ্যালু না, এগুলো হলো নন মনিটারি ভ্যালু। ঠিক আছে। জি স্যার, ধন্যবাদ। হ্যাঁ, ইউজেস
ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টসে আপনার যত ইনফরমেশন যাবে এটা যাবে হচ্ছে কি হিস্টোরিক্যাল, ঠিক আছে। আর কস্ট অ্যাকাউন্টিং এ কি আপনার ইনফরমেশন গুলি হিস্টোরিকও যাইতে পারে, প্রেজেন্টও যাইতে পারে, ফিউচারও যাইতে পারে। তো এটার কোনো আপনার স্পেসিফিক কোনো রুলস রেগুলেশন নাই। ক্লিয়ার? জি স্যার। ক্লিয়ার? জি স্যার। যদি কোশ্চেন থাকে আপনারা টাইম টু টাইম করে নেবেন, কারণ এগুলি কিউমুলেটিভ হলে লাস্টের সময় পাওয়া যায় না। সো আমরা মোটামুটি বুঝেছি what difference between cost accounting and financial accounting, right? Yes, sir. জি স্যার। Okay. Cost object and cost unit. কেউ কি জানি এটা কি? What is cost object? What is cost unit? স্যার কস্ট অবজেক্ট হচ্ছে উদ্দেশ্যমূলক ভাবে মানে কি উদ্দেশ্যে আমি খরচটা করব এই এই রিলেটেড সকল জিনিসটা বোঝাচ্ছে। No, no, no. স্যার কস্ট অবজেক্ট হচ্ছে একটা প্রোডাক্টের টোটাল গ্রুপ হিসাবে অবজেক্টস বলবো, আর কস্ট ইউনিটস হচ্ছে প্রোডাক্টটা ইউনিট হিসাবে ধরলে, একক হিসাবে Right, ধরলে। জি right. স্যার। ঠিক আছে, যখন আমরা ইউনিট হিসাবে বলবো এটাকে বলা হচ্ছে কি আপনার কস্ট ইউনিট। কিন্তু যখন আমরা টোটাল এন্টায়ার প্রোডাক্ট, হ্যাঁ, ধরুন শার্ট 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 ইউনিট, হ্যাঁ, ধরুন গার্মেন্টস এর ক্ষেত্রে বলি যে একটা শার্ট ইউনিট আছে, একটা প্যান্ট ইউনিট আছে, একটা ডেনিম ইউনিট আছে, এরকম আছে। যখন আমরা শার্টের কথা বলবো দ্যাট ইজ কস্ট অবজেক্ট। শার্ট পারপাস আমাদের এটা খরচ হচ্ছে, প্যান্ট পারপাস আমাদের এটা খরচ হয়েছে, অথবা সোয়েটার পারপাস আমাদের এটা খরচ হচ্ছে, সোয়েটার ইউনিট, ঠিক আছে। সোয়েটার ইউনিট ইটস কল্ড কস্ট অবজেক্ট, বাট হোয়েন উইল সে দ্য পার ইউনিট সোয়েটার, পার ইউনিট সোয়েটার, ভ্যালু অফ পার ইউনিট সোয়েটার, অথবা কস্ট অফ পার ইউনিট সোয়েটার, দ্যাট ইজ কস্ট ইউনিট। স্যার এটা কি যে মোট মূল্য আর একক প্রতি মূল্য ওই যে ওই একক প্রতি মূল্য হচ্ছে কস্ট ইউনিট, আর মোট মূল্য হচ্ছে কস্ট অবজেক্ট। ওকে, ঠিক আছে। জি স্যার। এখন তাহলে কোশ্চেন আনসার দেন। এসএপি সফটওয়্যার কস্ট অবজেক্ট কস্ট ইউনিট? কস্ট কস্ট অবজেক্ট। অবজেক্ট। কস্ট অবজেক্ট। বাট যদি বলি পার ইউনিট এসএপি সফটওয়্যার, কস্ট Cost ইউনিট। unit. কস্ট ইউনিট। পার পেশেন্ট কস্ট, Cost unit. Cost unit. রাইট, কস্ট ইউনিট। হসপিটাল কস্ট Cost অবজেক্ট। কস্ট অবজেক্ট। কস্ট অবজেক্ট। ওকে, স্যার এইভাবে প্রশ্ন আসে পরীক্ষায়? ইয়েস, আসতে পারে। ধরেন এলিট ক্লাস অফ কাস্টমার, একটা কস্ট ক্লাস অবজেক্ট। বুঝছে, একটা ক্লাস, একটা ক্লাস, কস্ট ইউনিট। কস্ট একটা ইউনিট। ক্লাস। কস্ট স্যার ইউনিট। অবজেক্টস গ্রুপ হবে কস্ট না? এলিট ক্লাস অফ কাস্টমার, Cost object. কস্ট অবজেক্ট হওয়ার কথা এটা। কস্ট অবজেক্ট। মেশিন, একটা মেশিন কস্ট, কস্ট কস্ট অবজেক্ট। ইউনিট। ইউনিট কস্ট এ ইউনিট মেশিন, মেশিন এ মেশিন। স্যার ইউনিট। কস্ট ইউনিট কস্ট নো, ইউনিট। এটা কস্ট কিন্তু কস্ট অবজেক্ট। যখন আমরা বলবো এই মেশিনে আপনার পার ইউনিট প্রোডাকশন কস্ট কত, তখন হয়ে যায় এটা হলো কস্ট ইউনিট। বাট মেশিনে তো আপনার মাল্টিপল প্রোডাক্ট তৈরি হয়, তাই না? Yes, sir. একটা মেশিনে কিন্তু মাল্টিপল প্রোডাক্ট তৈরি হয়। যদি আমি বলি পার মেশিন কস্ট কত, সেটা হচ্ছে আপনার কস্ট ইউনিট। বাট যখন আমরা মেশিন বলবো তখন হলো কিন্তু এটা আপনার হয়ে যায় কস্ট ইউনিট, ঠিক আছে, সরি কস্ট অবজেক্ট। আবার এখানে যদি আচ্ছা। বলা হয় ওই ইউনিটে আমার ধরেন 10টা প্রোডাক্ট হয়, তাহলে পার ইউনিটে আমার কত খরচ পড়ে, তখন এটা হয়ে যাবে কিন্তু কস্ট ইউনিট। Cost unit. হসপিটাল, হসপিটাল হচ্ছে কস্ট আপনার অবজেক্ট। কস্ট Cost অবজেক্ট। cost of কিন্তু পার পার আবার যেমন ডক্টর, ডক্টর হচ্ছে কি, sir. কস্ট অবজেক্ট। এটা কিন্তু একজন ডক্টর কিন্তু কস্ট অবজেক্ট হতে পারে, কিন্তু একজন ডক্টর কারণ এই ডক্টর কি, এই ডক্টর বিভিন্ন ধরনের সার্ভিস দেয়।
যখন পার ভিজিট কস্ট তখন বলবো আমরা কস্ট ইউনিট। ঠিক আছে, Yes, sir. তো এরকম হতে পারে। স্যার ওভারঅল সবকিছু বুঝাইলে কি কস্ট অবজেক্টটা হবে, জি তাই তো? জি জি, ওভারঅল সবকিছু বোঝালে সেটাকে বলা হয় কস্ট অবজেক্টিভ। স্যার একটা কোশ্চেন করতে পারি? জি 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 জি, বলেন। আমি ম্যানুয়ালটা খুললাম, সো ম্যানুয়ালে এখানে যেটা বলা আছে যে কস্ট অবজেক্ট হচ্ছে এনিথিং ফর হুইচ উই আর ট্রাইং টু অ্যাসার্টেইন দ্য কস্ট, এবং হুম এক্সাম্পল দেওয়া আছে যে ইউনিট অফ প্রোডাক্ট, ফর এক্সাম্পল এ কার। হুম। তো মানে একটা সিঙ্গেল প্রোডাক্টের ক্ষেত্রেও তো ওরা এটাকে কস্ট অবজেক্টিভ বলতেছে। না, এটা হলো গাড়ির কথা বলছে, দেন এখানে আবার আবার পড়েন, এখানে আপনি পড়েন। ইউনিট অফ প্রোডাক্ট বা ইউনিট অফ সার্ভিস। হ্যাঁ, না ইউনিট অফ সার্ভিস কখনো এটা কস্ট ইউনিট হবে না, কস্ট অবজেক্ট হবে না। ম্যানুয়ালে স্যার এটাই লেখা। সার্ভিসটাও কি কস্ট ইউনিট হয়? দাঁড়ান একটা মিনিট, হ্যাঁ সার্ভিসটা হচ্ছে কস্ট। সার্ভিস যদি ওভারঅল হয়, ঠিক আছে, সেটাকে বলা হবে আপনার কস্ট অবজেক্ট, বাট যখন পার সার্ভিস বলা হবে তখন হয়ে যাবে কস্ট ইউনিট। Yes, sir. কত পেজে বলা আছে? 10 পেজ। স্যার পেজ 10 এটা। পেজ 10 না? Yes, sir. ও, এটার সাথে আমারটার সাথে মিলবে কিনা, আচ্ছা আমি শেয়ারে দিচ্ছি, ঠিক আছে, আপনারা দেখেন। বলেন একটু কোথায়। Sir, page 10, 2.2. 2.2। হ্যাঁ স্যার এটাই। হ্যাঁ হ্যাঁ। ও, এটা আসলে কি, এখানে আবার কিন্তু অন্যভাবে বলছে, ঠিক আছে, এখানে দেখেন। কস্ট ইউনিটের ডেফিনেশনটা ওরা যেটা দিছে যে লাইক আমরা 1 কেজি চাল মাপি, ওই কেজিটা হচ্ছে কস্ট ইউনিট হ্যাঁ হ্যাঁ, জি বা জি জি জি। পিস, ওইভাবে ওরা ডিফাইন করছে ইনস্টেড অফ লাইক দেখেন আমি নাম্বার কি অফ। বলছিলাম, ডক্টর, একজন ডক্টর, ঠিক আছে, দেখেন এখানে কি আপনি কস্ট অবজেক্ট এবং কস্ট, এখানে দেখেন গাড়ি, আপনি ধরেন একটা একটা কার, ঠিক আছে, এক কার, এ ইউনিট অফ প্রোডাক্ট, এ কার, এটা হলো একটা গাড়ি বুঝিয়েছে, বাট এখানে কিন্তু কস্ট অফ পার কার, তখন হবে এটা কিন্তু কস্ট ইউনিট। ক্লিয়ার? বা ধরেন যেমন আমি ডক্টরের কথা বললাম, ডক্টর, একজন ডক্টর, ডক্টর কিন্তু আমি বলেছি কি এটা কিন্তু কস্ট অবজেক্ট, বাট পার ভিজিট কত সেটা কিন্তু আপনার কস্ট ইউনিট। এখানেও গাড়ি, গাড়ি কিন্তু বুঝিয়েছে একটা গাড়ি, বাট এটা কিন্তু আপনার কস্টিংটা কিন্তু বোঝায় নাই, পার গাড়ির খরচ কত সেটা কিন্তু বোঝায় নাই। এখন পার গাড়িতে আপনি ধরেন একটা ড্রপ নিলেন, কোনো একটা রাইড নিলেন, ঠিক আছে, সেটা কিন্তু আপনার কস্ট ইউনিট হয়ে যাবে। এটা কিন্তু ওইভাবে চিন্তা করতে হবে, ঠিক আছে। তার মানে স্যার পার রাইড হলে সেটা হচ্ছে ইউনিট হতো। হ্যাঁ হ্যাঁ, তা আবার ধরেন এই যে ইউনিট অফ সার্ভিস, হ্যাঁ ইউনিট অফ সার্ভিস, এক্সাম্পল এ ভ্যালেট সার্ভিস অফ এ কার, এটা কিন্তু কস্ট ইউনিট, ঠিক আছে, এটা কিন্তু কস্ট অবজেক্ট না। আর আবার দেখেন এখানে তো ডিপার্টমেন্ট অবজেক্টে অফ, দেয়া। স্যার একটা এটা কোশ্চেন কস্ট। ছিল স্যার। জি জি, বলেন। স্যার ইন্ডিভিজুয়াল মানে এককভাবে কোনো কিছু বোঝালে ইউনিট পার ইউনিট কস্ট। হ্যাঁ, এটা কি বুঝিয়েছে, এটা তো ইউনিট অফ সার্ভিস, ইউনিট অফ সার্ভিস অলওয়েজ কস্ট ইউনিট, এটা কস্ট অবজেক্ট হওয়ার কথাই না, ঠিক আছে। আবার দেখেন এই যে ডিপার্টমেন্ট, এরপরেরটা দেখেন অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট, এর ডিপার্টমেন্ট একটা জাত, এখানে কিন্তু টোটাল একটা গ্রুপ বুঝিয়েছে, বুঝছেন, এই গ্রুপ হলো এটা, ঠিক আছে, এই গ্রুপটা হলো আপনার কস্ট অবজেক্ট, কিন্তু এখানে যদি পার ডিপার্টমেন্টে কতজন এমপ্লয়ি আছে তাদের খরচ কি, সেটা কিন্তু আবার কস্ট ইউনিট। একটা প্রজেক্ট, এসএপি সফটওয়্যার, নিউ কম্পিউটার সিস্টেম, এসএপি, হ্যাঁ এসএপি হলো একটা প্রজেক্ট, এটা হচ্ছে কি আপনার কস্ট অবজেক্ট, কিন্তু যখনই আমরা বলবো পার এসএপির খরচ কত, তো পার ইউজারের কস্ট কত, তখন কিন্তু আমরা বলবো এটাকে কস্ট ইউনিট, ঠিক আছে। একটা নতুন প্রোডাক্ট অর সার্ভিস, ধরেন মোনাস, মোনাসটা হচ্ছে কস্ট অবজেক্ট, বাট যখন বলবো আমরা
পার ট্যাবলেটের পার মোনাসের খরচ কত, এটা হয়ে যাবে কস্ট ইউনিট। ঠিক আছে, জি স্যার। শুধু একটা নিয়ে কনফিউশন, তাই তো, ব্যালেট অফ সার্ভিস নাকি? হ্যালো, জি স্যার। জি স্যার। একটা মিনিট। এটা বেসিক্যালি কি, এটা ওয়ান সর্ট অফ আপনার ইয়া বুঝাইছে, হ্যাঁ, ওই যে পার্কিং খরচ বললেন না, পার্কিং খরচ। ধরেন আপনি কোন একটা রেস্টুরেন্টে অথবা একটা হোটেলে আপনি পার্কিং করতে যাচ্ছেন, অথবা কোন একটা জায়গায় আপনি পার্কিং করবেন, ঠিক আছে, ওই পার্কিংটা হচ্ছে আপনার কি কস্ট অবজেক্ট, কিন্তু পার গাড়ির খরচ হচ্ছে কি আপনার কস্ট ইউনিট। বুঝতে পেরেছেন? জি স্যার, এখন পার্কিং, এটা হলো পার্কিং কে বোঝাচ্ছে, একটা পার্কিং। এই পার্কিংটা হচ্ছে আপনার, এখন দেখেন পার্কিং তো হাজার হাজার গাড়ি একই জায়গায়, ধরেন আপনি একটা কি পার্কিং নিয়েছেন কোন একটা রাস্তার সাইডে, এখানে হাজার হাজার গাড়ি কি আপনার ডেইলি পার্কিং করবে। তো এই পার্কিংটা হচ্ছে আপনার কস্ট অবজেক্ট, বাট পার গাড়ির খরচটা হচ্ছে কি আপনার কস্ট ইউনিট। ক্লিয়ার? ক্লিয়ার? জি স্যার। ঠিক আছে, জি জি স্যার। স্যার। এখানে কিন্তু ওই সার্ভিসটা বুঝিয়েছে, পার্কিংটা বুঝিয়েছে। একটা পার্কিং আছে আপনার, তো একটা পার্কিং এ তো আপনি কি সবসময় একটা গাড়ি থাকবে না, এটা তো মাল্টিপল গাড়ি এখানে থাকবে। যদি আপনার এটা হোটেল হয় অথবা কোনো রেস্টুরেন্ট হয় অথবা হসপিটাল হয়, তাই না? কিন্তু দেখেন আপনি কোন একটা, ধরেন বসুন্ধরা সিটিতে একটা পার্কিং, হ্যাঁ একটা পার্কিং হলো আপনার কস্ট অবজেক্ট, বাট এই একটা একটা দিনে আপনার পার গাড়ি, এখানে নাম্বার অফ রোলিং কার যেটা, সেটা হচ্ছে আপনার কি কস্ট ইউনিট। ক্লিয়ার? জি স্যার। ক্লিয়ার? যদি ক্লিয়ার না হয় আবার বলেন, আবার ডিসকাস করব, নো প্রবলেম। ঠিক আছে, জি স্যার, ঠিক আছে। জি স্যার, ঠিক আছে। ইয়েস স্যার। স্যার, এ নিউ প্রোডাক্ট আর পার ইউনিট নিউ প্রোডাক্ট এই দুটো একটু বলতে। নিউ প্রোডাক্ট এখানেই ছিল, আর লাস্টের যেটা ছিল ওই যে এ নিউ প্রোডাক্ট আর সার্ভিস। জাস্ট মিনিট। ফ্রিজ, বসুন্ধরা ইয়া কি বলে ওয়ালটন, ধরেন নতুন একটা কি আপনার ওই ফ্রিজ নিয়ে আসছে মার্কেটে, নিউ প্রোডাক্ট। ইয়েস স্যার। ঠিক আছে, বসুন্ধরা নতুন একটা প্রোডাক্ট নিয়ে আসছে, সরি ওয়ালটন, কি বলি আমি, সরি, ওয়ালটন নতুন একটা প্রোডাক্ট নিয়ে আসছে, ধরেন নতুন ফ্রিজ, ঠিক আছে, অথবা একটা ল্যাপটপ নিয়ে আসছে নতুন, নিউ প্রোডাক্ট, ঠিক আছে। জি স্যার। ওই নতুন ফ্রিজটা অথবা ওই নতুন গাড়িটা হচ্ছে কস্ট অবজেক্ট, বাট যদি বলি আমরা পার ফ্রিজের খরচ অথবা পার গাড়ির খরচ কত, সেটা হচ্ছে কি আপনার কস্ট ইউনিট। ক্লিয়ার? স্যার, ইন্ডিভিজুয়াল চকলেট কেকস স্যার এটা কি বুঝাইছে? ইন্ডিভিজুয়াল চকোলেট কেকস কোথায়? তার নিচে এই যে নিউ হ্যাঁ, প্রোডাক্ট। হ্যাঁ স্যার, এই যে এটা। চকলেট কেকস, জি স্যার। ঠিক আছে, স্লাইস করে বিক্রি করতে পারে নাকি? হুম, কেকস, হ্যাঁ, অনেকগুলো। ঠিক আছে, ইন্ডিভিজুয়াল চকলেট কেক, দেখেন কেউ একটা কিনে কেউ স্লাইস কিনে, তো ইন্ডিভিজুয়াল কেকটা কিন্তু একটা কস্ট অবজেক্ট হতে পারে, কখন? যদি স্লাইস করে বিক্রি করে, তাই না নাকি? জি। আর যদি একা একা বিক্রি করে দেয়, ধরুন আমার হলো চকলেট কেক, আমার দোকানে হচ্ছে কি চকলেট কেকের, বাট আমি কখনো স্লাইস করে বিক্রি করি না, আমি ডাইরেক্ট বিক্রি করে দিই কি আপনার একটা পিস করে আমরা বিক্রি করি, মানে একটা ফুল কেক আস্ত একজনকে সেল করি, তখন একটা কেক হচ্ছে কি আপনার কস্ট ইউনিট।
আর টোটাল চকলেট কেকটা হচ্ছে কি আপনার কস্ট অবজেক্ট। আর যদি স্লাইস করে আচ্ছা বিক্রি স্যার করি, জি স্যার ধরেন আপনার ইন্ডিভিজুয়াল চকলেট কেক, আপনার দোকানে একটাই চকলেট কেক আছে, বাট এটা আপনি কি স্লাইস করে বিক্রি করেন, তখন এই ইন্ডিভিজুয়াল চকলেট কেকটা হচ্ছে আপনার কস্ট অবজেক্ট, বাট পার স্লাইস হচ্ছে কি আপনার কস্ট ইউনিট। আমাদের যখন এগুলো নিয়ে কোয়েশ্চেন আসবে তখন কি সিনারিওটা মানে দিয়ে দিবে যে জি অ্যাকচুয়াল সিনারিও দিয়ে দিবে। তাহলে তো স্যার স্যার দেখা এখানে একটা যাচ্ছে ইন্টারেক্টিভ কোশ্চেন আছে স্যার, একটু নিচে নামবেন, একটা ইন্টারেক্টিভ কোশ্চেন আছে। জি জি স্যার এইটা, হ্যাঁ এখানে হুম, কস্ট ইউনিট। এটা আপনাদের কাজ, ঠিক আছে। আমি যদি আমি আমার কোশ্চেন এটা আপনারা এমনি পড়লেই বুঝবেন, কোনোটা সমস্যা হলে আমাকে বলেন। স্যার তাহলে যদি কোনো একটা কেকের দোকান থাকে, তার ভিতরে আবার কেক থাকে, তার ভিতরে আবার স্লাইস করা থাকে কেকগুলা, তাহলে ওই প্রথম দুইটা কেসে আমার দুইটাই অবজেক্টিভ আর শেষেরটা ইউনিট হবে। আমি বললাম তো এটা সিনারিও দেওয়া থাকবে, সিনারিও আপনি দুইটাই হতে পারে, ঠিক আছে, আমি তো সিনারিও বুঝাই বললাম আপনাকে দুইটাই হতে পারে। বার কি এটা কস্ট ইউনিট না কস্ট অবজেক্ট বলেন? কস্ট অবজেক্ট। অবভিয়াসলি অবজেক্ট। কস্ট অবজেক্ট। রেস্টুরেন্ট কস্ট অবজেক্ট না কস্ট ইউনিট? কস্ট অবজেক্ট। কস্ট অবজেক্ট। রুম Object, পার sir. নাইট স্যার কস্ট ইউনিট। কস্ট কস্ট ইউনিট। ইউনিট। Unit. মেল সার্ভড কস্ট কস্ট অবজেক্ট। ইউনিট। কস্ট Unit. ইউনিট। কনফারেন্স ডেলিগেট কস্ট অবজেক্ট। কস্ট অবজেক্ট। ফিটনেস সোর্ট, স্যার এটা একটু এক্সপ্লেইন করা যাবে? হ্যাঁ কনফারেন্স ডেলিগেট এটা হলো ওয়ান সর্ট অফ একটা ধরেন কি আপনার ইয়ার মতো, হ্যাঁ, তো এটা অবশ্যই কস্ট অবজেক্ট। ফিটনেস সোর্ট সেম উপরেরটার মতোই। স্যার মিল সার্ভটা কস্ট অবজেক্ট হবে না, না ইউনিট হবে? না এখানে যদি পার মেল সার্ভ যদি ধরেন এখানে আপনার মেলটা হচ্ছে আপনার কস্ট অবজেক্ট, যদি বলে পার মেল সার্ভ তখন হয়ে যাবে এটা কস্ট ইউনিট। আবার জি ঠিক স্যার। একইভাবে দেখেন কনফারেন্স রুম, কনফারেন্স ডেলিগেট দেখেন আগে বলতেছি আমরা কস্ট অবজেক্ট, বাট কনফারেন্স রুম পার ডে দ্যাট ইজ কস্ট তো ইউনিট। এটা তো এটা কস্ট ইউনিট হবে না স্যার, ফার্স্ট যেটা? কোনটা আনসার কি দেওয়া আছে দেখেন তো একটু। কনফারেন্স ডেলিগেট কনফারেন্স ডেলিগেটটা হচ্ছে কস্ট ইউনিট দেওয়া আছে। কস্ট ইউনিট দেওয়া আছে। জি স্যার। জি স্যার। আচ্ছা এটা মনে হয় পার ইউনিট বুঝিয়েছে। ডেলিগেট কি এখানে পার ইউনিট কি এক্সপ্লেনেশনে কি বলছে দেখেন। মনে হয় একজন ডেলিগেটকে বুঝিয়েছে, হ্যাঁ ওই জন্য একজন ডেলিগেটকে ইউনিট। বুঝিয়েছে। এগুলি তো ধরেন আসলে কি এগুলি সব সামারি করে দেওয়া তো, ঠিক আছে, কিছু কিছু জিনিস তো এগুলি তো সব ব্রিফ করে নিয়ে আসা। আর নতুন বইটাতে কি কোনো চেঞ্জ আসছে না একই আছে? আমারটা কিন্তু অনেক পুরনো বই। Same, sir. আচ্ছা ফিটনেস স্যুট তারপর একটা ফিটনেস স্যুট কস্ট অবজেক্ট। অবভিয়াসলি কস্ট অবজেক্ট হবে। আর লাস্ট একটা তো বোঝাই যাচ্ছে কনফারেন্স রুম পার ডে, তার মানে কি এক এটা জিনিস হবে কস্ট ইউনিট। তো Unit. কস্ট ইউনিট, এটা কোনো ডিবেট থাকারই কথা না। সো এখানে দুইটা জিনিস, একটা হলো দেখেন কনফারেন্স ডেলিগেট, হ্যাঁ কনফারেন্স ডেলিগেট, সো এখানে আপনার পার ডেলিগেটই বুঝিয়েছে, সো এখানে আপনার এই কারণে এটাকে কস্ট ইউনিট বলা হচ্ছে। আর একটা ছিল কি মেল সার্ভ, নাম্বার অফ মেল সার্ভ, যদি আপনি জাস্ট একটা কথা অ্যাড করা থাকো তারপরে আপনি কি ক্লিয়ারলি বুঝে যেতেন মেল সার্ভ মানে কতগুলি মেল আপনার সার্ভ করা হয়েছে, তার মানে এখানে কস্ট ইউনিটের কথাই কিন্তু বলা হয়েছে, ঠিক আছে এই তো। আর কিছু স্যার ফিটনেস স্যুটটা একটু যদি ব্যাখ্যা করতেন, বুঝতে পারছি না। সুইট কি? এটা হচ্ছে আপনার ইয়া আর কি ওই আপনার জিমনেশিয়াম, স্যার এটা কি কস্ট অবজেক্ট? অবভিয়াসলি কস্ট অবজেক্ট। ইয়েস স্যার। প্রতিষ্ঠান ফিটনেস হিসেবে বুঝাইছে আর কি। এখানে পার ইউনিট মানে ইউনিটটা কখন হতো স্যার? ইউনিট হতো ধরেন এখানে কি আপনার বিভিন্ন ধরনের আপনার কি আপনার লোকজন যাবে, পে- ধরেন আমিও গেলাম আপনিও গেলেন, হ্যাঁ যেমনি সেমে আপনিও গেলেন আমিও গেলাম, তো প্রত্যেকের কিন্তু একটা ইন্ডিভিজুয়াল খরচ আছে, ঠিক আছে, জি স্যার। তখন এটা হয়ে যাবে আপনার পার যেমন হসপিটাল, হসপিটাল হচ্ছে একটা আপনার কস্ট অবজেক্ট, বাট ওইখানে যখন আপনার পার ডাক্তার খরচ কত হসপিটালের, এটা হবার কস্ট ইউনিট। কস্ট ইউনিট। ডাক্তার আবার কিন্তু আপনার কস্ট অবজেক্ট, কিন্তু যখনই পার ভিজিট কস্ট কত সেটা কিন্তু আপনার কস্ট ইউনিট, বুঝতে পেরেছেন? স্যার। স্যার এখানে আনসারে দেওয়া আছে সুইটেবল, আর যেটা সুইটেবল না ওইটা শুধু নো দেওয়া। একই তো,
ঠিক আছে, একই, আমরা যেটা ডিসকাস করেছি একই। মানে সুইটেবল হচ্ছে কি সবচেয়ে একদম 100% হবে এমন কিছু না, হ্যাঁ, প্রবাবল। সুইটেবল মানে প্রবাবল, বুঝতে পেরেছেন? এই কারণেই তো আপনারা একটু কনফিউজড হচ্ছেন। যেটা ধরেন মেল সার্ভ, এখানে কি টোটাল মেলদের কথা বলা হয়েছে নাকি নাম্বার অফ মেল সার্ভ, সেটা সেটা কিন্তু এখানে কিন্তু ডিক্লেয়ার নাই। বাট সুইটেবলটা হচ্ছে এটাই বলা হচ্ছে, মানে এটা 100% শিওর না এরকম, এই কারণে বলা হচ্ছে সুইটেবল। ক্লিয়ার? স্যার ইয়েস স্যার। এমন কনফিউজিং কোয়েশ্চেন থাকলে তো স্যার একটু সমস্যাই হবে। হ্যাঁ, একটু তো দেখেন তো, আমি তো এই কারণে যতটুকু ভাঙা দরকার ভাঙতেছি। এইরকম কনফিউশন না থাকলে কেন সিএ প্রফেশনে কেন আসছেন? তাহলে তো আপনার এটা স্কুল কলেজেই থাকতেন, তাই না? সিএ মানেই তো কি আপনাকে একটু টেস্ট করবে, এবং আপনাকে দেখেন এখানে বলেই দিছে মোস্ট সুইটেবল, যে আপনি অনেকের ডিবেট আছে, অনেকে অন্য একটা বলতে পারবে, এটা কোনো সমস্যা নাই, ঠিক আছে, বাট এখানে বলাই আছে মোস্ট সুইটেবল কোনটা সেটা, ঠিক আছে। আবার দেখবেন কি, ওই যে ডাক্তারের কথাই বললাম, যে ডাক্তার কোনো সময় কস্ট অবজেক্ট, কোনো সময় কি আপনার কস্ট ইউনিট। সো আমরা মোটামুটি কস্ট অবজেক্ট এবং কস্ট ইউনিট এত টাইম দেওয়ার কথা না, বাট অনেক টাইম দিয়ে দিচ্ছি এটাতে। সো আমরা পরেরটাই যাই, কস্ট ড্রাইভার। কস্ট ড্রাইভার যদি এই চ্যাপ্টারের সাথে রিলেটেড না, এটা হচ্ছে অ্যাক্টিভিটি বেস কস্টিং এর সাথে বেসিক্যালি রিলেটেড। বাট কস্ট ড্রাইভারটা কি সেটা একটু জেনে রাখেন, যেটা এর উপর ইনকার্ট বেসিস করে আপনার কি কস্ট ইনকার্ট হয়, সেটা হচ্ছে কস্ট ড্রাইভার। ক্লিয়ার? স্যার আবার ক্লিয়ার? একটু মানে স্যার যেটা আপনার কি কস্টকে ইনকার্ট করায়, সেটা হচ্ছে কি আপনার কস্ট ড্রাইভার। কোন একটা কস্ট ড্রাইভার যেমন এক্সাম্পল বলেন, ধরেন আপনার কোন একটা পার্টিকুলার আপনার সুইটারে আপনি এই দিয়েছেন বায়ারের রিকোয়ারমেন্ট, আবার বায়ার দিল কি, আপনার দেখা গেল কি একটা নতুন একটা বাটন দিতে হবে কোথায়, আপনার হাতার মধ্যে, এবং হচ্ছে কি দুই হাতের মধ্যে দুইটা বোতাম দিতে হবে, অথবা একটা টিপ বোতাম দিতে হবে, যাতে করে এটা কি আপনার ইউজার যারা আছে অথবা যারা ইউজার আছে এটা খুব ভালোভাবে যাতে খুলতে পারে। ঠিক আছে, কিন্তু সুইটারে তো কখনো কি আপনার বাটন হয় না, বোতাম হয় না, ঠিক আছে, বাট এটা কিন্তু একটা খরচ ইনকার্ট করবে। অথবা আপনি আপনার সামনের দিক দিয়ে কিছু বাটন দিয়ে রাখলো, যেটা কি জিপার সিস্টেম আছে আবার বাটনও আছে, বাট এই দেখেন জিপার কিন্তু নিজেও কিন্তু খুলবে, আবার বাটন দিয়ে রাখলে সেটাও কিন্তু আপনার একটা নতুন কস্ট ইনকার্ট করলো। তার মানে কোন একটা পার্টিকুলার প্রোডাক্ট অর সার্ভিসে যেটার উপর বেসিস করে নতুন করে কস্ট ইনকার্ট হয়, সেটাই হচ্ছে কি কস্ট ড্রাইভার। ক্লিয়ার? জি স্যার, মানে হচ্ছে কোন একটা প্রোডাক্ট আমার সুবিধার জন্য কোনো খরচ যদি আমি এক্সট্রা ভাবে এডিশন করতে চাই তখন। জি জি জি, সেটাই আমার কি কস্ট ড্রাইভার, নতুন কস্ট ড্রাইভার হিসেবে এটা হবে। জি স্যার স্যার, ধন্যবাদ। ড্রাইভারটাকে ওকে, শুধু ইনক্রিজ করবে নাকি ডিক্রিজও করতে পারে? না ডিক্রিজও করবে, একটা অ্যাক্টিভিটি যদি আপনি কমায় দেন ডিক্রিজ করবে, আর একটা অ্যাক্টিভিটি যদি আপনি বাড়ায় দেন তাহলে ইনক্রিজ করবে। ওকে, ওকে স্যার, থ্যাংক ইউ। কস্ট ক্লাসিফিকেশন ফর ইনভেন্টরি ভ্যালুয়েশন এন্ড প্রফিট মেজারমেন্ট। আমি বলেছিলাম প্রোডাক্ট কস্ট, নন প্রোডাকশন কস্ট, তারপরে প্রোডাক্ট কস্ট, পিরিয়ড কস্ট, একই কথা নাকি? ইয়েস স্যার। জাস্ট এ মিনিট। হোয়াট ইজ প্রোডাক্ট কস্ট? একটা প্রোডাক্ট একটা একটা পণ্য উৎপাদন করতে প্রত্যক্ষভাবে যেই খরচগুলো জড়িত ওইটার সমষ্টিকে হচ্ছে প্রোডাক্ট কস্ট। কেন পরোক্ষভাবে যেটা সেটা কি আসবে না? স্যার কাঁচামাল থেকে একদম আলটিমেট প্রোডাক্টে রূপান্তর হওয়া পর্যন্ত যতগুলো কস্ট হয় হুম, প্রোডাক্ট কস্ট। উৎপাদন থেকে শুরু করে বিক্রয়ের আগ পর্যন্ত যে ব্যয় বিক্রয়ের আগ হয়। পর্যন্ত। আর উৎপাদন থেকে শুরু করে ভোক্তার নিকট পর্যন্ত যে প্রোডাক্ট গুলো পৌঁছানো হয় সেটাই তো। সেটাই প্রোডাক্ট কস্ট। হ্যাঁ স্যার। জি স্যার। তার মানে কি ভোক্তার কাছে পৌঁছার আগ পর্যন্ত, তাহলে ভোক্তার কাছে পৌঁছার আগ পর্যন্ত তার বাড়ি ঘরে যাওয়ার আগ পর্যন্ত যত প্রকার খরচ হবে সবই হচ্ছে প্রোডাক্ট কস্ট, তাই তো? জি স্যার। তার মানে আমার সেল সেন্টারের খরচ এটা প্রোডাক্ট কস্ট? না স্যার, স্যার স্যার এটা তো এখানে সেলিং তো কস্ট। অনেক স্যার নন আমরা অপারেটিং যেটা কস্ট প্রোডাক্ট কস্ট, আছে, সেটা তো প্রোডাক্ট কস্টের মধ্যে আসার কথা না।
স্যার আমরা প্রোডাক্ট কস্টে যে ফর্মুলা পড়ছি সেখানে তো পড়ছি ডিরেক্ট ম্যাটেরিয়ালস, ডিরেক্ট লেবার আর ডিরেক্ট যে ওভারহেড, ফ্যাক্টরি ওভারহেড আছে, এই কয়টা সমষ্টিকে প্রোডাক্ট কস্ট হিসাবে দিচ্ছি আমরা। তাই এক্স্যাক্টলি স্যার, এই ইয়েস জন্য স্যার। স্যার ডিরেক্ট কস্টটা বলছিলাম, যে অল ডিরেক্ট কস্ট আর কি। কেন ম্যানুফ্যাকচারিং ওভারহেড কি আপনার ইনডাইরেক্ট কস্ট না? ইনডিরেক্ট লেবারটাও তো হতে পারে প্রোডাক্ট কস্টের হ্যাঁ মধ্যে। ইনডাইরেক্ট লেবার এটা কি? আবার ধরেন কি সিকিউরিটি গার্ডের স্যালারি, এটা কি প্রোডাক্ট কস্ট না পিরিয়ড কস্ট? এটা স্যার ফ্যাক্টরি ওভারহেড এর মধ্যে আসতেছে, প্রোডাক্ট কস্ট স্যার। প্রোডাক্ট কস্ট। তার মানে কি প্রোডাক্ট কস্ট বলতে বেসিক্যালি বোঝায় পারচেজ অর্ডার, কোন একটা ধরেন কি র মেটেরিয়াল আপনি পারচেজ করবেন, র মেটেরিয়াল, কেন আপনি হলে ম্যানুফ্যাকচারিং কোম্পানি। এখন দেখেন র মেটেরিয়াল পারচেজের জন্য আপনি একটা পারচেজ অর্ডার ইস্যু করলেন। এখন পারচেজ অর্ডার ইস্যু থেকে ফিনিশ গুডস ওয়্যার হাউসে ট্রান্সফার হওয়ার আগ পর্যন্ত, মানে আমি ওই টোটাল কনভার্সন কস্ট সহ প্রোডাক্টটা ফিনিশ গুডস ওয়্যার হাউসে যাওয়ার আগ পর্যন্ত আপনার যত প্রকার কস্ট ইনকার্ড হবে সবই হচ্ছে কি আপনার প্রোডাক্ট কস্ট। ইয়েস স্যার। কাস্টমারের কাছে মানে পৌঁছা পর্যন্ত কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ ডিবিট যে হবে। কষ্ট আছে স্যার সেটা পণ্য বাদে যে উৎপাদন কস্টগুলো আছে থেকে সেগুলো। বিক্রয়ের আগ পর্যন্ত যে ব্যয়টা হবে এটা হচ্ছে প্রোডাক্ট। না স্যার ইনভেন্টরি বিক্রয়ের আগ পর্যন্ত বলা যাবে না, কারণ আমরা ধরেন কি আমাদের সেল সেন্টার সারা বাংলাদেশে আছে। এখন আমি ফিনিশ গুডস ওয়্যার হাউস থেকে ধরেন ফ্যাক্টরির মধ্যে কি আমাদের ফিনিশ গুডস ওয়্যার হাউস, এখন ওইখান থেকে আমি কি মিউট করা, আপনারা শুনতে পাচ্ছেন? জি স্যার শুনতে পাচ্ছি। স্যার ইয়েস শুনতে স্যার, আমরা পাচ্ছি। আপনাকে জি শুনতে স্যার, পাচ্ছি। শুনতে পাচ্ছি। কেউ কেউ মেসেজ দিচ্ছে আমি কি মিউট করা কিনা, না আমি তো মিউট। মেবি ওনার নেট সমস্যা। ঠিক, এখানে দেখেন আমি যেটা বলছিলাম যে ফিনিশ গুডস ওয়্যার হাউসে প্রোডাকশন স্টার্টিং মানে র মেটেরিয়াল পারচেজ থেকে শুরু করে আপনার ফিনিশ গুডস ওয়্যার হাউসে ট্রান্সফার হওয়ার আগ পর্যন্ত আপনার টোটাল যে খরচটা সেটি হচ্ছে কি আপনার প্রোডাক্ট কস্ট। এরপরে ধরেন ফিনিশ গুডস ওয়্যার হাউস থেকে মালটা ডিসপ্যাচ শুরু হলো, কোথায় যাবে? সেল সেন্টার থেকে কাস্টমার পয়েন্টে যাবে, তাই তো? সো এই যে ফিনিশ গুডস ওয়্যার হাউস থেকে শুরু করে একদম কাস্টমারের কাছে আফটার সেল সার্ভিস পর্যন্ত আপনার যত প্রকার কস্ট ইনকার্ড হবে সবই হচ্ছে কি আপনার পিরিয়ড কস্ট, মানে কি নন প্রোডাকশন কস্ট। তার মানে প্রোডাকশন কস্টের মধ্যে আপনার ডিরেক্ট কস্ট ইনডাইরেক্ট কস্ট দুইটাই কি আপনার ইনক্লুড করা থাকবে। ইয়েস স্যার। স্যার তাহলে আহ, স্যার হচ্ছে কাঁচামাল যেটা অ্যাভেলেবেল র ম্যাটেরিয়ালস প্লাস হচ্ছে আপনার প্রাইম কস্ট এন্ড ফ্যাক্টরি ওভারহেড, জি এই তিনটা হচ্ছে স্যার প্রোডাক্ট কস্ট আর কি, এই তিনটা সমষ্টি। জি স্যার, এটাই বলছিলাম। জি স্যার, কস্ট শিটে। দেখেন এখানে ডাইরেক্ট মেটেরিয়াল, ডাইরেক্ট লেবার, আদার ডিরেক্ট এক্সপেন্সেস, আদার এটা হলো প্রাইম কস্ট। সো হোয়াটস ইজ প্রাইম কস্ট? যে কস্টগুলো উৎপাদনের সাথে ডিরেক্ট জড়িত, দ্যাট ইজ প্রত্যক্ষভাবে জড়িত। all direct cost are prime cost. Okay. So now, what is the difference between prime cost and direct cost? Prime cost and direct cost. স্যার টোটাল কস্টের যে সাম ওইটা হচ্ছে প্রাইম কস্ট। Hmm. There is no difference between the prime cost and direct cost. All direct cost. তাই জি না? স্যার। জি স্যার, এখন কোশ্চেন অল হচ্ছে ডিরেক্ট কস্ট আর প্রাইম কস্ট। what is variable cost? স্যার ভেরিয়েবল কস্ট পার যেটা ইউনিট পার প্রোডাকশনে, ইউনিটে যেটা cost. ভ্যারি করে, প্রোডাক্টের সাথে যেটা ভ্যারি করে। All direct cost are variable cost, right? All direct cost are variable cost. ইয়েস স্যার। ইয়েস স্যার। তার মানে কি প্রাইম কস্ট, ভেরিয়েবল কস্ট এন্ড হচ্ছে কি অল ডিরেক্ট কস্ট আর সেম। ইয়েস স্যার। ইয়েস স্যার। স্যার ডিরেক্ট কস্ট আর তো স্যার ভেরিয়েবল কস্ট না। No, variable direct cost are variable cost, but all variable costs are not direct cost. জি স্যার, এখানে ফিক্সড কস্ট আছে। No, 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 no. All direct cost. এখানে কোনটা ফিক্সড কস্ট বলেন? না স্যার, এখানে কোনো ফিক্সড কস্ট নাই, না এখানে ডিরেক্ট নাই। তো আমি সব ডিরেক্ট বলে দিছি তো, ঠিক আছে? সো এখানে সবই হচ্ছে কি আপনার ডিরেক্ট, ফিক্সড কস্ট থাকতে পারে এখানে ফ্যাক্টরি ওভারহেডে, জি স্যার। ঠিক আছে? সো জি স্যার, উপরে বুঝতে লেভেলে পেরেছি। যে কয়েকটা বলছি আমি, all direct cost are variable cost, but all variable cost are not direct cost. ঠিক আছে? তার মানে দেখেন ডিরেক্ট কস্ট এবং প্রাইম কস্ট এগুলির মধ্যে কোনো ডিফারেন্স নাই। তার মানে প্রাইম কস্ট ইজ দ্য সামেশন অফ অল ডিরেক্ট কস্ট। ঠিক আছে? ঠিক আছে?
ইয়েস স্যার। স্যার জি ভেরিয়েবল স্যার কস্টটা কিরকম স্যার একটু যদি ধারণা দিতেন বুঝতে পারছি না। আরে প্রোডাকশন হলে ভেরিয়েবল কস্ট হবে, যদি প্রোডাকশন না করেন তাহলে ভেরিয়েবল কস্ট হবে না, এটাই। ওকে স্যার। যেটা প্রোডাকশনের সাথে রিলেটেড। হ্যাঁ, ডাইরেক্ট মেটেরিয়াল আপনি কখন ইস্যু করবেন? যদি প্রোডাকশন করি তাহলে তো যখন ইউজ যদি করব। প্রোডাকশন প্রোডাকশন হবে করে। তখন। ডাইরেক্ট লেবার আপনি কখন এঙ্গেজ করবেন? যখন প্রোডাকশন হবে। যদি আপনি প্রোডাকশন করেন। অন্যান্য ডিরেক্ট এক্সপেন্স আপনি কখন দিবেন? প্রোডাকশন করলে প্রোডাক্টটা তারপর প্রডিউস যদি করলে প্রোডাকশন করেন। তার মানে কি, দ্যাট ইজ ডাইরেক্টলি অ্যাসোসিয়েট উইথ দ্য প্রোডাকশন, প্রোডাক্ট। দ্যাট ইজ ডিরেক্ট কস্ট অর প্রাইম কস্ট। এনি কোশ্চেন? স্যার ডিরেক্ট কস্ট আর প্রাইম কস্ট কি সেম? ইয়েস। স্যার ভেরিয়েবল কস্টটা কি? এতক্ষণ যা বলছি সবই ভেরিয়েবল কস্ট। এখন আবার জিজ্ঞেস করেন ও ডিরেক্ট কস্টটা কি, তাইলে এতক্ষণ যা বলছি সবই হচ্ছে ডিরেক্ট কস্ট। না স্যার বুঝতে পারছি ডেফিনেশনটা। স্যার। সেম, দুইটাই সেম, আমি এই কারণেই বলছি। ডিরেক্ট কস্ট, ভেরিয়েবল কস্ট এবং হচ্ছে কি প্রাইম কস্ট, তিনটাই প্রাইম সেম। কস্ট। কিন্তু আরেকটা কথা বলেছি, অল ভেরিয়েবল কস্ট আর নট ডিরেক্ট কস্ট, বাট অল ডিরেক্ট কস্ট আর ভেরিয়েবল কস্ট। জি স্যার। স্যার আমি একটা ছোট্ট কোশ্চেন করতে পারি? হ্যাঁ, বড় কোশ্চেনই করেন, কোনো সমস্যা নেই। আচ্ছা স্যার, আপনি খুব সুন্দরভাবে এক্সপ্লেন করছেন ডিরেক্ট কস্ট ভ্যারিয়েবল কস্টটা। তো আমার একটা কোয়েরি মাথার মধ্যে আসলো, সেটা হচ্ছে যে আমরা যখন প্র্যাকটিক্যাল লাইফে দেখি যে আপনি বললেন স্যার যখন প্রোডাকশন হবে তখন এটা ভ্যারিয়েবল কস্ট, প্রোডাকশন না হলে ওইটার ভ্যারিয়েবল কস্ট হচ্ছে না। হাউএভার আমরা যদি প্রোডাকশন নাও করি, ফ্যাক্টরি যদি বন্ধ থাকে, তাও কিন্তু যে ওয়ার্কাররা আমার প্রোডাকশনের সাথে জড়িত তাদের স্যালারি আমাকে দিতেই হয়। হুম প্রোডাকশন হোক বা না হোক, মাস শেষে আমাকে স্যালারি দিতেই হচ্ছে, সেম হুম স্যালারি। সো জি মানে ইন দ্যাট কেস, বাট ওইটা তো ডিরেক্ট কস্ট যেহেতু তার প্রোডাকশনের সাথে রিলেটেড। হুম সো হাউ দ্যাট ইজ এ ভ্যারিয়েবল কস্ট, বিকজ হুম প্রোডাকশন থাকুক বা না থাকুক তাদের কিন্তু আমাকে সেম স্যালারি দিতে স্যালারি হবে। দিতে হচ্ছে, হ্যাঁ কোনো রাইট, ডিফারেন্স নাই। হ্যাঁ, 100% এবং রাইট। আমরা যদি এমন হয় যে 3 দিন বন্ধ ছিল, আমরা একদিনের স্যালারি কম দিছি, তাহলে মারামারি লেগে যাবে। হুম হুম হ্যাঁ, হুম facts একদম ঠিক আছে। লেগে যাবে। সো ইন দ্যাট কেস মানে হাউ ডু ইউ ডিফাইন দিস সিচুয়েশন? ইয়েস, ভেরি গুড কোশ্চেন, বাট আনসার ইজ, দেখেন আমাদের এখানে ফ্যাক্টরিতে দুইটা ডিপার্টমেন্ট থাকে, জানেন এটা? একটা হলো কোর, একটা হচ্ছে কি আপনার সাপোর্ট। কোর হলো প্রোডাকশন ডিপার্টমেন্ট, আর সাপোর্ট যেটা তাদেরকে আমি সার্ভিস ডিপার্টমেন্ট বলছি। ঠিক আছে? অপারেটর। হ্যাঁ, সার্ভিস ডিপার্টমেন্ট যারা সার্ভিস দেয়, যারা ডাইরেক্টলি প্রোডাকশনের সাথে রিলেটেড না। ইঞ্জিনিয়ারিং খরচ, এটা ইঞ্জিনিয়ারিং যারা আছেন তারা কিন্তু প্রোডাকশনের সাথে ডাইরেক্টলি রিলেটেড না, বাট প্রোডাকশনের যে লেবার আছে তারা কিন্তু ডাইরেক্টলি কিন্তু প্রোডাকশনের সাথে রিলেটেড। ঠিক আছে? এখন দেখেন, কোন একটা পার্টিকুলার প্রোডাকশন ইউনিটে আপনি ধরেন 10টা প্রোডাকশন তৈরি করেন, 10টা প্রোডাক্ট আপনি তৈরি করেন পার মান্থ। এখন আপনি যখনই এই 10টা প্রোডাক্টের খরচ আপনি এখানে তাদেরকে দিবেন, 10টা প্রোডাক্টের 1 মাসের খরচ আপনি তাদেরকে দিবেন। ঠিক আছে? এই খরচগুলি মাস্ট আপনি তাদেরকে দিবেনই, 10টা প্রোডাক্টকে দিবেন। মানে এখানে প্রোডাকশন ডিপার্টমেন্টে যারা কাজ করে তাদের খরচগুলি ডাইরেক্টলি কি আমরা প্রাইমারি বলি অথবা অ্যালোকেশন বলি। অ্যালোকেশন এবং অ্যাপরশনের মধ্যে পার্থক্য আছে, এটা যদি আমি পরের চ্যাপ্টারে পড়াতাম। অ্যালোকেশনটা হচ্ছে, ধরেন আমি মিটার অনুযায়ী স্পেসিফিক করতে পারি কোন মিটারে আমার কত টাকা খরচ হয়েছে ইলেকট্রিসিটি বিল, দ্যাট ইজ অ্যালোকেশন। বাট পানির বিলটা কিন্তু আমরা কখনো কিন্তু এটা ট্রেস আউট করতে পারি না, যে কোন ফ্ল্যাটে কতটুকু পানি কনজিউম হয়েছে, কোন ইউনিটে কতটুকু পানি কনজিউম হয়েছে। এটা কি করা হয়, টোটাল পানির বিলকে 10টা ফ্ল্যাটের মধ্যে ভাগ করে তারপরে কিন্তু দিয়ে দেওয়া হয়, যেটাকে আমরা অ্যাপরশন বলতেছি। এটা হচ্ছে ইনডাইরেক্ট কস্ট। আর যেটা ডিরেক্ট কস্ট, এটা কিন্তু আমরা ডাইরেক্টলি প্রোডাক্টের উপর কিন্তু অ্যাসাইন করতেছি। এখানে আপনি একটা কোশ্চেন করেছেন যে তাদেরকে আমাদের মান্থলি বেসিস কিন্তু আমাদের তাদেরকে খরচ দিতেই হয়। এখন দেখেন, খরচের সিস্টেমই কিন্তু মান্থলি বেসিস দেওয়া, পার প্রোডাক্টের দেওয়াটা কিন্তু খুব টাফ। আপনি ধরেন একটা মেশিনে একজন মেশিনে অপারেটর আছে, তাকে যদি আপনি ডেইলি বেসিস রাখেন, সে 2 দিন পরে কি আপনার মেশিন আপনার কোম্পানি ছেড়ে চলে যাবে। তাকে ডেইলি বেসিস স্যালারি দেওয়ার প্রোডাকশন আছে, তাকে রাখতেছেন, প্রোডাকশন নাই, তাকে আপনি আউট করে দিচ্ছেন। সো এরকম যদি হয় তাহলে মেশিন অপারেটররা কিন্তু কখনো কিন্তু আপনার কোম্পানিতে কাজ করবে না। বাট প্র্যাকটিক্যাল হচ্ছে, এই যে খরচগুলি খরচগুলি বেসিক্যালি দেওয়া হয় হচ্ছে আপনার মান্থ এন্ডে, 1 মাসে এট এ টাইম। ক্লিয়ার? ক্লিয়ার? এখন আপনার কোশ্চেন আসতে পারে, আমার তো এই 1 মাসে 10টা প্রোডাক্ট প্রডিউস হয়েছে, তাহলে আমরা এখানে কিভাবে দিব?
তখন কোশ্চেনটা হচ্ছে আমরা অ্যাপরশন করার সিস্টেমটা হচ্ছে এইরকম, এই 10টা প্রোডাক্ট আমার ধরেন টোটালি এক মাসে টোটাল কর্মঘন্টা হয়েছে ধরেন 200 আওয়ার, এক মাসে 200 ঘন্টা কাজ হয়েছে। এখন এখানে দেখতে হবে কোন প্রোডাক্টটা আপনার কতটুকু কাজ হয়েছে, বুঝতে পেরেছেন? কোন প্রোডাক্টটা কতটুকু কাজ হয়েছে। এখন প্রোডাকশন ডিপার্টমেন্টের যে 200 ঘন্টা আছে সেটা এই 10টা প্রোডাক্টে, একটা 20 ঘন্টা কাজ হয়েছে, একটা 15 ঘন্টা কাজ হয়েছে, একটা 10 ঘন্টা কাজ হয়েছে, একটা 5 ঘন্টা, এই মেশিন আওয়ারে কনভার্ট করে ডাইরেক্ট লেবারের যে খরচগুলি, এগুলি কি প্রোডাকশন ডিপার্টমেন্টের খরচগুলি আপনার আওয়ার ধরে আমরা প্রত্যেকটা প্রোডাক্টকে আমরা ট্রান্সফার করে দিয়ে দিব। ক্লিয়ার? এখন আপনার কোশ্চেন আসতে পারে কোনো মাসে 10টা প্রোডাক্ট আসলো না স্যার, কিন্তু একটা প্রোডাক্ট আমরা তৈরি করেছি, কিন্তু তাকে তো পেমেন্ট করতেছি 1 মাসের পুরো, রাইট? ওই 1 মাসের খরচটা পুরোটাই কি ওই প্রোডাক্টের উপর দিয়ে দিতে হবে। তার মানে কি প্রোডাক্টের উপরেই চার্জ হবে, এর অল্টারনেটিভ হওয়ার কোনো চান্স নেই। এখন কোশ্চেন হচ্ছে তাহলে ফ্যাক্টরি ওভারহেড যেটা যেটা আমরা এরপরে বলতেছি প্রাইম কস্ট, এটার মধ্যে আপনার কি কি খরচ আসবে? এখানে বেসিক্যালি আসবে হচ্ছে আপনার অন্যান্য সার্ভিস সেন্টারে যে খরচগুলি আছে, যারা ডাইরেক্টলি প্রোডাকশনের সাথে রিলেটেড না, তাদের খরচগুলি আসবে আপনার ফ্যাক্টরি ওভারহেড পোর্শনে। আমি কি ক্লিয়ার করতে পেরেছি? জি স্যার। জি স্যার। মাথার উপর দিয়ে গেছে কিছু? না স্যার, বুঝতে পেরেছি। এই কারণে কি স্ট্যান্ডার্ড কস্ট ফলো করা হয় এখানে, এই প্রবলেমের কারণে। ধরুন কোনো মাসে কাজ হলো না, সমস্ত খরচ একটা প্রোডাক্টের উপর দিচ্ছেন, এই প্রোডাক্ট কি কখনো ভায়াবল হবে? হবে না স্যার, কষ্ট অনেক বেশি তখনই চলে কি আসবে। এখানে একটা স্ট্যান্ডার্ড কস্টের কনসেপ্ট চলে আসে, যে আমরা কতটুকু স্ট্যান্ডার্ড কস্টের মাধ্যমে অ্যাবজর্ব করতে পারতেছি আর কতটুকু আনঅ্যালোকেটেড থেকে যাচ্ছে, এটা ডাইরেক্টলি প্রফিট এন্ড লস অ্যাকাউন্টে চার্জ করে, কস্ট অফ গুডস সোল্ড এর সাথে চার্জ করে দেওয়া হয়। বুঝতে পেরেছেন? যদি এরকম অ্যাবনর্মাল সিচুয়েশন হয় যে আমার ওভার দ্য মান্থ আমার কোনো প্রোডাকশন হলো না, বাট 1 মাসের খরচ আমরা দিয়ে দিছি, তখন এই প্রোডাক্টের উপর যদি আপনি চার্জ করেন তাহলে আপনার কি চলবে? এই প্রোডাক্ট মার্কেটে চলবে? চলবে না। তখনই একটা স্ট্যান্ডার্ড কস্ট ধরে ধরেন টোটালের মধ্যে আমরা এতটুকু ধরলাম, আর বাকিটুকু কি আমরা আনএলোকেটেড হিসেবে আমরা ডাইরেক্ট কি আপনার প্রফিট এন্ড লস অ্যাকাউন্টে চার্জ করে দিলাম, এরকম হয়। ক্লিয়ার? জি ক্লিয়ার? ইয়েস স্যার। আজকে অনেক কিছু বলে ফেলছি, তাই তো? সো প্রোডাক্ট কস্ট, প্রোডাকশন কস্ট, ম্যানুফ্যাকচারিং কস্ট, ক্লিয়ার? জি স্যার। এর কোশ্চেন যদি থাকে বলেন। না স্যার, এই পর্যন্ত বুঝতে পারছি। নো কোশ্চেন। এখান থেকে কস্ট দেখ, শিটের জিনিস। অ্যাড হচ্ছে অপারেটিং ওভারহেড। অপারেটিং ওভারহেড হচ্ছে কি, দুইটা বলছি আমরা, সেলিং, মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড, আর একটা হচ্ছে হেড অফিস এক্সপেন্স, যেটাকে আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট হিসেবে আমরা কাউন্ট করতেছি। এই হলো টোটাল অপারেটিং এক্সপেন্স। আর নন অপারেটিং এক্সপেন্স হিসাবে আপনার অনলি একটা খরচ আসতেছে, যেটাকে আমরা বলছি ফাইন্যান্সিয়াল এক্সপেন্স। ওকে ওকে, জি স্যার। ঠিক আছে। জি জাস্ট স্যার, এ বুঝতে মিনিট, জাস্ট এ মিনিট। স্যার, এই ফাইন্যান্সিয়াল এক্সপেন্সেস এর কিছু উদাহরণ বলতে পারবেন? আরে ইন্টারেস্ট এক্সপেন্স, ইন্টারেস্ট 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 এক্সপেন্স, ঠিক আছে। স্যার, এটা কি শুধু লোন ইন্টারেস্টই আসবে নাকি যে ক্যাপিটাল ইন্টারেস্ট এগুলাও আসবে? ক্যাপিটাল স্যার, এটা আমি ইন্টারেস্ট, ক্যাপিটাল ইন্টারেস্ট, আচ্ছা। ক্যাপিটাল ইন্টারেস্ট কি কোনো ব্যালেন্স শিটে পেয়েছেন অথবা ইনকাম স্টেটমেন্টে পেয়েছেন? ক্যাপিটাল ইন্টারেস্ট মানে হচ্ছে ফাইন্যান্সিয়াল এক্সপেন্স। স্যার, এটা
নন অপারেটিং এক্সপেন্সটা আমরা এখন পর্যন্ত কস্ট শিটে এখন পর্যন্ত পাই নাই আর কি, যত করছিলাম আর কি না অনার্সে। আপনাদের আমার এটা পারপাসফুলি আমি দিয়েছি, যাতে টোটাল কস্ট আপনার কনসেপ্ট চলে আসে, ঠিক আছে? জি স্যার। ওকে, so my next question is what is overhead? স্যার ওভারহেড অ্যাকচুয়ালি যেই খরচগুলো আর কি ফ্যাক্টরিতে হয়ে থাকে, মানে ইনডিরেক্ট কস্ট গুলো যেগুলো, সেগুলো No, হচ্ছে no, not only factory but also other than factory like লাইক অ্যাডমিনিস্ট্রেশন এন্ড সেলিং এন্ড হ্যাঁ, মার্কেটিং এটা তো ওভারহেড। তার মানে কি Yes. other than prime cost all are overhead? yes Other than prime cost all are overhead? ওভারহেড। ঠিক আছে, সো আমরা টোটাল কস্ট শিট কে যদি আমরা দুই ভাগে ভাগ করি, one is prime cost, another is overhead. ওভারহেড কস্ট Prime cost is direct cost and overhead cost is indirect cost. ইনডিরেক্ট কস্ট। Okay, জি স্যার। জি স্যার। any question? নো স্যার। So cost sheet complete. এখান থেকে যদি কোশ্চেন আসে, এখন আমি কোশ্চেন করি, দেখি কে কে আনসার করতে পারেন। What is the difference between prime cost and product cost? স্যার প্রাইম কস্ট হচ্ছে শুধু ডিরেক্ট কস্ট, আর প্রোডাক্ট কস্ট হচ্ছে ডিরেক্ট কস্টের সাথে যখন ফ্যাক্টরি ওভারহেডটা যোগ করা হয় সেটা। ফ্যাক্টরি ওভারহেড, তার মানে prime cost is the part of product cost, right? জি স্যার। So do you think overhead cost and indirect cost are same? And why? Yes, জি স্যার, এটা সেম। Same. So total cost, its other name is total operating cost. Are you agreed? টোটাল কস্ট স্যার আরেক কোশ্চেনটা আরেকবার বলেন। Total cost, হ্যাঁ, আর is equals to total operating cost. নো স্যার, টোটাল কস্টের মধ্যে স্যার ফাইনান্সিয়াল এখানে কস্ট আসছে। ডিরেক্ট ফাইন্যান্সিয়াল কস্ট এক্সপেন্স একটা আছে, ফাইন্যান্সিয়াল এক্সপেন্স একটা পার্ট আছে, সেটা ম্যানেজ করে দিতে হবে, তাই তো? সো আমি মনে করি আপনাদের কোশ্চেন সম্বন্ধে মোটামুটি ধারণা চলে আসছে। সো আমি আর এটা কন্টিনিউ করছি না, আমি একটু অন্য সাইডে চলে যাচ্ছি। সো হোয়াট ইজ দ্য অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট ফর প্রোডাক্ট কস্ট? নাও ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এ ঢুকতেছি। স্যার অ্যাকাউন্টিং এ স্যার সিওজিএস মূলত কস্ট অফ গুডস সোল্ড ধরা হয় প্রোডাক্ট কস্টটাকে। জার্নাল এন্ট্রি বলেন, আমি তো অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট জানতে চাচ্ছি। স্যার আপনার কোশ্চেনটা আবার করবেন প্লিজ। অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট, দ্যাট ইজ জার্নাল এন্ট্রি ফর রেকর্ডিং অফ প্রোডাক্ট কস্ট। Material issued. Material issued to production. What is the journal entry? Expense debit, payable credit. No, never. Purchase and Material purchase করব, জার্নাল কি দিব? স্যার ক্যাশ purchase ক্রেডিট। and cash. না, প্রথমে হলো র মেটেরিয়াল হচ্ছে আমাদের কি একটা অ্যাসেট নাকি? Material debit, accounts payable, trade payables, or cash or bank account credit, right? Yes, sir. Material issued to the production. সো আপনার ইনভেন্টরি প্রথমে ছিল, এখন ইনভেন্টরি ক্রেডিট হয়ে যাবে, তার মানে র মেটেরিয়াল ইনভেন্টরি ক্রেডিট, আর আপনার ডেবিট করতে হবে কি? WIP, ওয়ার্ক ইন প্রগ্রেস। কস্ট অফ গুডস সোল্ড, নট কস্ট অফ গুডস সোল্ড, WIP, ওয়ার্ক ইন প্রসেস। জি স্যার। ওয়ার্কিং প্রসেস। প্যাকিং ম্যাটেরিয়াল ইস্যু করলাম, সেম WIP ডেবিট, আর হচ্ছে কি আপনার প্যাকিং ম্যাটেরিয়াল ইনভেন্টরি ক্রেডিট। আমরা ওভারহেড দিলাম, সেম ওই WIP ডেবিট, রেসপেক্টিভ ওভারহেড এক্সপেন্স ক্রেডিট। ক্লিয়ার? সো এখন ফিনিশ গুডস হয়ে গেল, আমরা WIP থেকে ট্রান্সফার করব কি? ফিনিশ গুডস ইনভেন্টরিতে। ফিনিশ গুডস ইনভেন্টরি ডেবিট, WIP ক্রেডিট। এখন এই ফিনিশ গুডস ইনভেন্টরিটাকে আমরা মার্কেটে কাস্টমারের কাছে সেল করে দিব। এটার জন্য জার্নাল কি? ব্যাংক অর অ্যাকাউন্টস রিসিভেবল অর ক্যাশ ডেবিট
আর হচ্ছে স্যার সেলস ক্রেডিট। সেলস ক্রেডিট, ওকে। আর আর ঠিক আছে, আপনার জার্নাল ঠিক আছে। সিওজিএস মানে ডেবিট ও এখানে ফিনিশ হবে গুড দুইটা জার্নাল, একটা হচ্ছে সেলস এর জন্য জার্নাল, আর একটা হচ্ছে কি আপনার ইনভেন্টরি কস্টিং এর জার্নাল। জন্য। প্রথমে হচ্ছে কি আমাদের সেলস রেভিনিউ রিকগনাইজ করতে হবে। সেলস রেভিনিউ রিকগনাইজ করার সিস্টেম হচ্ছে আমার আমার কি ট্রেড রিসিভেবল ডেবিট অর ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট অর ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট। ক্রেডিট হচ্ছে সেলস রেভিনিউ, ওকে। এখন যে রেভিনিউটা সেল করলাম সেটা হচ্ছে কি এটার ইনভেন্টরিটা আমার এখানে কমে গেল। তার মানে আগে ফিনিশ গুডস ইনভেন্টরি ছিল, এখন এটা নাই। তার মানে ফিনিশ গুডস ইনভেন্টরি ক্রেডিট আর কস্ট অফ গুডস সোল্ড কি ডেবিট। জি স্যার। ক্লিয়ার? জি স্যার। ক্লিয়ার? সো এই হচ্ছে কি আপনার প্রোডাক্ট কস্ট রেকর্ডিং এর সিস্টেম। আর যদি এর পিরিয়ড কস্ট হয় সেক্ষেত্রে রেকর্ডিং সিস্টেমটা কি, মানে এরপরের খরচগুলি। স্যার এক্সপেন্স ডেবিট আর ক্যাশ অর ব্যাংক ক্রেডিট হবে। রেসপেক্টিভ এক্সপেন্স ডেবিট, ক্যাশ অর ব্যাংক অর পেয়েবল অ্যাকাউন্ট ক্রেডিট, রাইট। শেষ। সো আমার টোটাল কস্টের জার্নালিটি আমার কমপ্লিট। স্যার আমি ইনভেন্টরি আর ওই যে পারচেসের ওইটা একটু কনফিউজড, একটু আরেকবার বলবেন? কোথায় কনফিউজড? আমি তো অনেক কিছু বলেছি, কোন জায়গায়? স্যার ওই যে জার্নালটা, এই যে জার্নাল দেখেন। বুঝতে পারছি স্যার। স্যার ওয়ার্ক ইন প্রসেস আর হচ্ছে RM যেটা র ম্যাটেরিয়ালস ক্রেডিট, এটা কখন হচ্ছে এই যে ওয়ার্ক ইন প্রসেস ডেবিট আর র ম্যাটেরিয়ালস ক্রেডিট? যখন প্রোডাকশন করে ইস্যু করে দিচ্ছি ওই ম্যাটেরিয়ালটা। আচ্ছা, উৎপাদনে পাঠায় দিচ্ছি যখন। জি 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 জি। আর স্যার 3 নাম্বারটা এই যে কনভেনশন কস্ট হচ্ছে ক্রেডিট হচ্ছে। কনভার্সন কস্ট ফ্যাক্টরি ওভারহেড যেটা, সেটা ফ্যাক্টরি ওভারহেড অথবা ডাইরেক্ট লেবার। স্যার ওটা তো ব্যয়, ওটা তো ডেবিট হওয়ার কথা। ব্যয় তো ডেবিটই। ব্যয় ডেবিট হচ্ছে কি, ধরেন ওয়েজেস অ্যাকাউন্ট ডেবিট, ওয়েজেস কি আমরা কি করি, ওয়েজেস অ্যাকাউন্ট ডেবিট দেই। আর হচ্ছে কি আমাদের স্যালারি ক্যাশ অথবা ব্যাংক অ্যাকাউন্ট ক্রেডিট, ঠিক আছে। ওয়েজেস দিয়ে স্যালারি দিলাম। হ্যাঁ, সেকেন্ড জার্নাল আরেকটা হয়, ওয়েজেস কে ডেবিট ক্রেডিট করে দেই, এটা কি বলছি আমরা কনভার্সন কস্ট কে ক্রেডিট করে দেই। WIP। আর হচ্ছে কি আপনার ডাব্লিউআইপি কে ডেবিট করে দেই। মানে এটা কখনো কি আপনার পিরিয়ড কস্ট হিসেবে ওয়েজেস হিসেবে রেকর্ড হবে না, এটা প্রোডাক্ট কস্ট মানে কস্ট অফ গুডস সোল্ড এর পার্ট হয়ে যাবে। এই কারণে দেখবেন প্রত্যেকটা কোম্পানির ব্যালেন্স শিটে আপনার তিনটা পার্ট আছে, একটা হলো ডাইরেক্ট মেটেরিয়াল, ডাইরেক্ট প্যাকিং মেটেরিয়াল, আর একটা হচ্ছে কি আপনার কনভার্সন কস্ট অথবা ফ্যাক্টরি ওভারহেড হিসেবে আছে, সিওজি এর পার্ট। So any question? Any question? Any question? No sir. No question. So আমার এই চ্যাপ্টার কমপ্লিট। স্যার আমার একটা বিষয় বলার ছিল। হ্যাঁ, বিষয় বলেন বস। স্যার আমাদেরকে আপনার কোনো যদি স্লাইড থাকে স্লাইড অনুযায়ী আমার কোনো একটা স্লাইড সিকোয়েন্স নেই, অনুযায়ী আমার পড়াইলে ভালো এটাই, হতো আর কি। আমার এটাই স্লাইড। এভাবে স্যার আমাদের কাছে একটু গোলমাল লাগে আর কি, মানে আপনি তো এখান থেকে কোশ্চেন ধরেন ওইখান থেকে কোশ্চেন ধরেন, আমি এভাবে তো একটু সিকোয়েন্সই বুঝতে ফলো কষ্ট করছি হচ্ছে। ভাইয়া। কোথায় বলেন, কোথায় স্যার মানে বুঝতে কষ্ট হচ্ছে? প্রত্যেকটা জিনিস আপনি একটু সিকোয়েন্স অনুযায়ী এক্সপ্লেইন করার পরে তারপরে যদি আমাদের কোনো কোশ্চেন থাকে এটা আমরা করলাম, অথবা কোনো আমি কি কিছু এখন জানা থাকলে পর্যন্ত কি আপনার কাছ থেকে সিকোয়েন্স ব্রেক জানলাম করেছি? এরকম। আমি কি এখন পর্যন্ত সিকোয়েন্স ব্রেক করেছি? না স্যার, এভাবে কোশ্চেন আনসার সেশনের মতো এটা হয়ে যাচ্ছে আর কি, এটা আমাদের একটু মানে বুঝতে কষ্ট হচ্ছে আর কি। হুম, বলেন কোথায় বুঝতে কষ্ট হচ্ছে? স্যার আগে স্যার আপনি যদি সম্পূর্ণ অধ্যায়টা বা যে কোনো প্রত্যেকটা জিনিস তো 2.1 2.2 1.2 এভাবে প্রত্যেকটা জিনিস ভাগ করে দেওয়া আছে, প্রত্যেকটা ভাগ যদি আপনি আগে নিজের মতো করে এক্সপ্লেইন করেন তারপরে হচ্ছে আমরা জিনিসটা ইয়া করলাম আর কি। মানে এরকম হলে আমার মনে হয় একটু ভালো হয় আর কি আমার জন্য। আমি অ্যাকচুয়ালি ক্লিয়ারলি আপনারটা ধরতে পারিনি, একটু আবার বলবেন একটু।
স্যার স্যার উনি মানে আপনি বোঝাতে তো চাচ্ছেন হয়তো বই ফলো করতে প্রত্যেকটা বলতেছে। যে পার্ট আছে পার্টে তো ঢুকে আমাদেরকে কোশ্চেন করেন যে এই জিনিসটা কি, কস্ট অ্যাকাউন্টিং কি, বা এরকম আপনি তো আমাদেরকে কোশ্চেন করেন। মানে আমরা চাচ্ছি আর কি। জি জি, বলেন বলেন, আমার কথা বোঝা যাচ্ছে না। আপনারা কি ওনার কথা ধরতে পেরেছেন? আমি একটু ক্লিয়ারলি বুঝি নাই, অ্যাকচুয়ালি বলবেন একটু উনি কি বলতে যাচ্ছে? স্যার উনি বোঝাতে চাচ্ছে মেবি যে বই থেকে পড়াইলে যেরকম বইয়ে যেগুলো আছে এগুলো ধরে ধরে পড়াইলে আর কি ওনার সুবিধা হতো এটাই বলছি। আচ্ছা, বেসিক্যালি উনি মেবি অন্য ব্যাকগ্রাউন্ডের, সো উনি হয়তো বা ধরতে পারতেছেন না টপিক গুলা, ওই জন্য উনি চাচ্ছেন যে আগে এক্সপ্লেন করার পরে উনি টপিক গুলা ধরবেন, বা ওনার কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন করবেন, এরকম মেবি। আসলে উনি সম্পূর্ণ কথা এখনো বলেনি, ওই জন্য আপনারা কি বলেন, আমি কি বই ফলো করবো ডাইরেক্ট? তাহলে আর এগুলি আপনারা যেটা বলেন আমি সেভাবে যাব, যেহেতু ওই একজন কোশ্চেন রেজ স্যার করেছে। কে? যেভাবে প্রিপারেশন নিলে আর কি স্যার আমরা মানে বইয়ের সাথে অ্যাকচুয়ালি আমরা মানে এক্সামের জন্য প্রিপেয়ার হইতে পারি, আমাদের জন্য বিষয়টা কি, সুবিধা হয়। এখন ধরেন আমি যেমন আজকে কোশ্চিট দেখালাম, ঠিক আছে, এটা তো বইয়ের কোথাও পাবেন না। স্যার, জি জি আমার কাছে মনে হয় আমাদের ম্যানুয়াল ওয়াইজ ফলো করলে আমাদের জন্য ভালো হবে। মানে আমরা যেহেতু বাসায় জিনিসটা আমাদের মতো গুছায় ফেলতে পারবো, পড়া মানে ক্লাস চলাকালীন সময় গুছায় ফেলতে পারবো যে এভাবে এভাবে যাবেন, এভাবে আমি পরে পড়ব। তাহলে আপনারা বলছেন টোটালি ম্যানুয়াল ফলো করতে, তাই তো? জি স্যার। তার জি স্যার। টোটালি জি ম্যানুয়াল স্যার। না হইলেও সমস্যা নাই, মূলত আপনি যদি আপনি নিজের মতো করে একেবারে সম্পূর্ণ বিষয়টা আমাদেরকে বুঝান, এক্সপ্লেন করেন, তারপরে যদি আমাদের কোনো সমস্যা থাকে তখন আমরা হ্যান্ড রেজ করলাম অথবা আচ্ছা আমরা ঠিক আছে, আপনাদেরকে কোশ্চেন করলাম, ওকে এরকম আর কি। মানে থ্যাংক ইউ। ক্লাসের মধ্যে মোস্ট অফ দ্য টাইম আপনার বোঝানোর সময়টা বেশি থাকে আর কি। তারপরে আমরা যদি কোনো সমস্যা সবশেষে পাই, আমাদের মানে আপনার সম্পূর্ণটা বোঝানোর পরে যদি কোনো সমস্যা পাই, তাহলে হচ্ছে তখন আমরা কোশ্চেন করব। এরকম হলে আমাদের জন্য ভালো হয়। আসলে স্যার আমি ধরেন আজকে 2012 থেকে আজকে হলো 2024, আমি ক্লাস নিচ্ছি, ঠিক আছে। তো আমি জানি না আমি আপনাদেরকে কতটুকু বুঝাইতে পারতেছি, বাট এই না স্যার, এটা এমনি এমনি স্যার আপনার বোঝানি ঠিক আছে, কিন্তু না না আমরা না না, ওই এই যে আপনি যে বই ধরে টিপিক্যাল অ্যাকাউন্টেন্টদের মতো এটা কি আমি পারি না অ্যাকচুয়ালি, ঠিক আছে। স্যার ওই আমার যে কাছে মনে হচ্ছিল আপনি যেভাবে পড়াচ্ছেন এভাবেই ঠিক আছে, কারণ আমি না না না, প্রত্যেকটা এটা না না, এটা না, এটা না, ওইভাবে আমাকে খুশি করার জন্য কিছু না। আপনাদের সবার ব্যাকগ্রাউন্ড যেটা, সবার ব্যাকগ্রাউন্ডের কথা চিন্তা করে কিন্তু কথা বলতে হবে, ঠিক আছে। তো এখানে ওই যে আমি আসলে কি ওইভাবে কখনো পড়াই না, কারণ কি আমার কাছে একটা জিনিস সবসময় মনে হয়, বইটা তো আপনার কাছে আছে, আমি আপনাকে নলেজটা দিয়ে দিব, আপনি বই বাসায় পড়লে এমনি কিন্তু আপনি কিন্তু পেরে যাবেন, ঠিক আছে। এটা হচ্ছে আমার লজিক ছিল সবসময়, আমি কিন্তু ওইভাবে বলি যে আমি হচ্ছে আপনাকে একটা বেসিক নলেজ দিয়ে দিব, এই বেসিক নলেজ দিয়ে দেখবেন কি আপনি কস্টিং সম্বন্ধে আপনার সবকিছু ধারণা কি আপনার মধ্যে থাকবে। এখন আমার এখানে ডিসকাশনটা কিছু হয় হাই থটের কথা, কিন্তু আর আসবে ল থট কথা বার্তা, ঠিক আছে। সো দুইটার কম্বিনেশন হবে, কিছু আছে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স, আর কিছু আসবে হচ্ছে কি আপনার ওই বই থেকে না, সবকিছুর একটা কম্বিনেশন প্যাকেজই হচ্ছে কি আপনার কস্টিং। কারণ কস্টিং আপনাদের বইটা এত ব্রিফলি দেওয়া যে এখান থেকে বই থেকে পড়ালে যে আপনাদের যে অনেক কিছু হবে সেটা আমি মনে করছি না। আবার আমার লেকচার পড়লে আপনাদের অনেক কিছু হবে সেটা আমি মনে করছি না, কারণ এটার কি দুইটার কম্বিনেশন করতে হয়। তো আমার যেটা লেকচার দেওয়া আছে এটা কিন্তু দুইটার কম্বিনেশনে দেওয়া, ঠিক আছে। আপনি বই থেকে 100% পাবেন না, আবার একদম আমারটাও কি বইয়ের বাইরে চলে গেছে তাও না, দুইটার একটা কম্বিনেশন আছে। আর এখন যেহেতু স্যার এমসিকিউ আসতেছে, না আমি একটু বলে নিই তারপর আপনার বলেন। এখন যেহেতু এমসিকিউ আসতেছে, আপনার 100% কোশ্চেন যে বই থেকে আসবে তার কোনো গ্যারান্টি নাই। আপনার থিঙ্কিং পাওয়ার যদি ভালো থাকে, আপনার থিওরিটিক্যাল অ্যাসপেক্ট যদি ভালো থাকে, আপনি কোশ্চেনগুলি এক ওয়ান গোতে আনসার করে ফেলবেন। আর যদি আপনার কনসেপ্ট ভালো না থাকে, আপনি পরীক্ষায় কিন্তু ভালো করতে পারবেন না। জি বলুন। স্যার আপনার এই ক্লাসগুলো তো আমরা রেকর্ডেড পাবো কি? আমি জানি না। না স্যার, স্যার রেকর্ড একটা হচ্ছে তো। কোয়েশ্চেন ছিল। জি জি জি, কোশ্চেন করেন এখন। স্যার আপনি যেহেতু বললেন যে কনসেপ্ট বেটার থাকলে হচ্ছে তারা ইজিলি অ্যান্সার করতে পারবে, তো জি যারা জি, আমরা কমার্স থেকে আছি তাদের জন্য মেবি দ্যাটস ওকে, বাট যারা অন্য ব্যাকগ্রাউন্ড থেকে আছে তাদের জন্য যদি কিছু সাজেশনস দিতেন যে শর্ট টাইমে তারা কিভাবে এই মানে ম্যানুয়াল প্রিপারেশন প্লাস তাদের কনসেপ্ট যেটা ল্যাকিংস আছে ওটাও রিচ করার জন্য প্রিপারেশন নিতে পারে, এরকম কোনো এক্সট্রা ম্যাটেরিয়াল সাজেশন বা এনিথিং? নো, আমার কাছে নো সাজেশন।
ICB book is the best suggestion. স্যার ওকে আপনার জার্নালের স্যার লাস্টেরটা একটু ওই যে FG ডেবিট আর হচ্ছে ওয়ার্ক ইন প্রসেস আমি তো হচ্ছে ওইটা ক্রেডিট স্যার। ওটাতে নাই এখন, আমি তো এখন ওইভাবে পড়াবো বই থেকে হুবহু। স্যার আজকের ক্লাসটা একটু মানে পিডিএফটা আর হচ্ছে এক্সেল যা যা করেন একটু প্রোভাইড করে দিলে ভালো। এক্সেল তো জীবনে পাবেন না, এক্সেল আমার বহুত ওয়ার্কিংস আছে, যতটুকু অংশ পড়িয়েছেন ততটুকু দিলে সেটাও দেওয়া যাবে না। এগুলো তো আমরা ক্লাস রেকর্ডিং পাবো সম্ভবত, কারণ ক্লাসটা হ্যাঁ, রেকর্ড ক্লাস হচ্ছে। রেকর্ডিং হয়তো বা পাবেন। সো এখন কি দেখেন কোনটা কোশ্চেন ছিল আপনার, ওই যে এক্সেলের লাস্টের কোশ্চেনটা, তাই তো? আপনি দেখেন জি স্যার। কোনটা কোশ্চেন ছিল বলে। স্যার এই যে 4 নাম্বার স্যার এখানে ওয়ার্কিং প্রসেসটা ক্লোজ করে দেওয়া হয়েছে। হ্যাঁ হ্যাঁ, স্যার FG এটা ফুল ডাব্লিউএফপি তে মিনিং দেখেন কত আছে, এখানে 5 আর এখানে 5 কত হলো, 15 এখানে 5 এখানে 10 কত হলো, 15 টোটাল 15, টোটাল 15 ক্লোজ করে এটা আমরা ফিনিশ করছে ট্রান্সফার করে দিয়েছি। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, জি স্যার। এই আর কোনো কোশ্চেন এখানে? সো আমি বইয়ে ব্যাক করতেছি। আর প্রতিবার যে মানে পরীক্ষাগুলো হয় সেশনে, ওগুলার স্যার প্রশ্নগুলো কি আপনি দেখেন, দেখতে পারেন নাকি? আমাদেরকে শুধু ফিডব্যাক দেওয়া হয়, কিন্তু আপনাদের তো কোনো ফিডব্যাক এখন আর নাই। বেসিক্যালি অ্যাপ্লিকেশন লেভেল এন্ড অ্যাবাভ যারা আছে তাদের ফিডব্যাক দেওয়া হয়, কারণ আপনাদের তো এখন সব এমসিকিউ হয়ে গেছে। সো কে কি লিখতেছেন না লিখতেছেন এগুলো এখন আর বোঝা যায় না। তো দেখেন এখানে ডিরেক্ট কস্ট ইনডাইরেক্ট কস্ট অলরেডি আমার ডিসকাশন হয়ে গেছে নাকি? ইয়েস স্যার। জি ডিরেক্ট স্যার। কস্ট, ইনডাইরেক্ট কস্ট এন্ড কস্ট অবজেক্ট ডিসকাসড। ওকে, তারপরে দেখেন ক্লস ক্লাসিফিকেশন ফর ইনভেন্টরি ভ্যালুয়েশন এন্ড প্রফিট মেজারমেন্ট, এটাও এখানে দেখেন ডিরেক্ট কস্ট ইনডাইরেক্ট কস্ট এগুলো আমার ডিসকাস হয়েছে। ঠিক আছে, জি স্যার। তারপরে দেখেন এখানে প্রোডাক্ট কস্ট পিরিয়ড কস্ট, এটাও আমার ডিসকাশন হয়ে গেছে। জি স্যার। কস্ট এলিমেন্টস, ডাইরেক্ট মেটেরিয়াল, ডাইরেক্ট লেবার, আদার ডিরেক্ট এক্সপেন্সেস ইকুয়াল টু কি ডিরেক্ট কস্ট আর ইনডাইরেক্ট কস্ট। সো ডিরেক্ট কস্ট অথবা প্রাইম কস্ট, এটা আমি বলেছি অলরেডি। ঠিক আছে, জি স্যার। ডিরেক্ট কস্ট এন্ড প্রাইম কস্ট। ডিরেক্ট কস্টের মধ্যে কম্পোনেন্ট তিনটা বলেছিলাম আমি, ডাইরেক্ট মেটেরিয়াল, ডাইরেক্ট লেবার, আদার ডিরেক্ট এক্সপেন্সেস। ঠিক আছে, প্রাইম কস্ট ইকুয়াল টু টোটাল ডিরেক্ট কস্ট, যেটা অলরেডি আমি ডিসকাস করেছি, ডাইরেক্ট মেটেরিয়াল, ডাইরেক্ট লেবার, আদার ডাইরেক্ট এক্সপেন্সেস অলরেডি ডিসকাসড। জি স্যার। ওই যে যে ভদ্রলোক কোশ্চেন করেছিলেন কি জানি নাম, ওই যে আপনি যে আমাকে বলেছিলেন যে এইভাবে হলে ভালো একটা স্লাইড অথবা বই, কি কি জানি নাম, একটু ওনাকে স্যার আমি। আমি জি 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 স্যার আমি জি জি, ওই যে এখানে আপনার নামটা কি, সরি, অমর ফারুক ভাই। হ্যাঁ, আপনি দেখেন এখানে এগুলি কিন্তু অলরেডি কিন্তু আমি ডিসকাস করেছি। ঠিক আছে, তো এখানে স্যার there আমার will be- বিষয়টাই মনে হয় স্যার আমি আপনাকে বোঝাতে পারি নাই, মানে আমি এরকম কোনো কিছু বলি না। আমি বললাম যে আপনার মনে করেন এখানে দেখেন 3.3 একটা পয়েন্ট দেওয়া আছে ইনডিরেক্ট কস্ট এন্ড ওভারহেড। তখন আপনি এই এই বিষয়টা সম্পর্কে যত কিছু বলার, আপনি এই স্লাইডে থাকুক বা না থাকুক, আপনি এই বিষয়টা সম্পর্কে সম্পূর্ণ আমাদেরকে একটা ধারণা দিবেন। মানে এরকম আমি বললাম আর কি, মানে এরকম একটা সিকোয়েন্স অনুযায়ী। তখন মনে করেন বাহির থেকে ইন্টারাপশনটা একটু কম করবে, তখন আমাদের জন্য সুবিধা হয়। আপনি যখন কোশ্চেন করেন তখন বাহির থেকে কিন্তু একজন একটা কোশ্চেন করে, তারপর আরেকজন আরেকটা কোশ্চেন করে, এভাবে কিন্তু অন্য জায়গায় চলে যায়। মানে আমার কাছে বিষয়টা এরকম মনে হয় আর কি। কারণ সবার জন্য যদি ঠিক থাকে তাহলে আমার সমস্যা নেই।
স্যার আমার মনে হয় উনি ক্লাস ইন্টারেকশনের সময় আসলে মেইন টপিকটা থেকে হয়তো সরে যায় বা ফ্লো রাখতে পারেননি বা এরকম, এই জন্য ওনার কাছে একটু মনে হয়েছে। আমি জি স্যার, আমি আমার এটাই অ্যাকচুয়ালি মনে কি আমার লেকচার শিটের সাথে আমি একটু মিলাচ্ছিলাম আর কি, যে কোথায় কি গিয়ে আছে না আছে। কারণ অ্যাকচুয়ালি কি লেকচার শিটটা তো ধরেন অনেক আগে করা, ঠিক আছে। না, এটা এক একজন এক এক কথা তো বলবি, ঠিক আছে। তা ধরেন কি আমাদের একটু খেয়াল রাখা উচিত, ধরে ক্লাসটা যাতে সবার কাছে এটা বোধগম্য হয়, ঠিক আছে, সবাই যাতে এটা আন্ডারস্ট্যান্ডেবল হয়। বাট ধরেন ওই আমি অনেকদিন থেকে পড়াচ্ছি, তো আমি তো ওই সিকোয়েন্সেই পড়াচ্ছি, দেখি যে সবচেয়ে বেশি স্টুডেন্টরা ওইভাবেই বুঝে আমি যেভাবে পড়াচ্ছিলাম। বাট সমস্যা নেই, আপনারা যেটা ভালো মনে করেন আমি এইভাবেই যাব। স্যার এখন মোস্ট অফ দ্য আমাদের স্টুডেন্ট যদি ওইভাবে বুঝে তাহলে আমার সমস্যা নাই স্যার, আমি অ্যাডাপ্ট করে নিতে পারবো। না না না, আপনার জন্য না, এটা সবার জন্যই, ঠিক আছে। আমি আসলে একজন দিয়ে তো আর ক্লাস হয় না, সবাইকে না। আর ইন্টারেক্টিভ যে বিষয়টা বলছেন আপনি, যে আমি একটা কোশ্চেন করি, দেখেন এখানে স্টুডেন্ট আছে 114 জন। 114 জনের মধ্যে কিন্তু সবাই কিন্তু কোশ্চেন করে না। এখন আপনি যেটা বলতেছেন, ধরেন আমি এখন ফ্যাক্টরি ওভারহেড, হোয়াট ইজ ফ্যাক্টরি ওভারহেড, ফ্যাক্টরি ওভারহেড ইজ ড্যাশ 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 ড্যাশ, আমি এটা বললাম। এ বললে আমি জানি না এটা কি ভালো টিচারের লক্ষণ না খারাপ। এখন আমি আপনাদেরকে কোশ্চেন করলাম, হোয়াট ইজ ফ্যাক্টরি ওভারহেড, হ্যাঁ, এটা কি ফ্যাক্টরি ওভারহেড কিনা, এটা কি ফ্যাক্টরি ওভারহেড কিনা। বিষয়টা আসলে কি, আমাদের যে লেভেলটা এখন এখন কিন্তু ডেফিনেশন পড়ার কিন্তু সুযোগ নাই, এখন হচ্ছে অ্যাপ্লিকেশন পড়তে হবে। ফ্যাক্টরি ওভারহেডের অ্যাপ্লিকেশন, আমরা কোথায় চার্জ করি, এটা কেন চার্জ করি, সেগুলি। কারণ আমাদের কিন্তু একটা ধারণা এটা, যে আপনারা কিন্তু ফ্যাক্টরি ওভারহেড কি এটা সবাই জানেন না। আমি কিন্তু একটা বলেছি ওইখানে, যে ফ্যাক্টরি প্রোডাকশন করতে গিয়ে আমার যে খরচগুলি হয় সেটাই কিন্তু ফ্যাক্টরি ওভারহেড। ইট ক্যান বি ডিরেক্ট, ইট ক্যান বি ইনডাইরেক্ট, সেটাও কিন্তু বলেছি। এখন এই বিষয়গুলি কিন্তু আমাদের কিন্তু একটা কনসেপ্ট থাকে এরকম, যে আপনারা এগুলি খুব ভালো বুঝেন। বাট এখানে যারা ইন্টারমিডিয়েট অথবা সায়েন্স থেকে আসছে তাদের জন্য কি আমাদের নতুন করে কিছু কিছু বলতে হয়। এখন ধরেন একদমই যদি আমি একদম ডেফিনেশন পড়ালাম আপনাদেরকে, এই হলো এটা, একটা টপিক সম্বন্ধে ধারণা দিলাম, আপনাদের যে টাইম পিরিয়ড যেটা, এই টাইম পিরিয়ডে আমার যে ইম্পর্টেন্ট টপিক গুলি আছে সেগুলি আমি ডিসকাস করতে পারবো না। এখন দেখেন, বইয়ের প্র্যাকটিসটা হচ্ছে আপনারা বাসায় করবেন। আমি যদি একদম অনেক টিচার পড়ায়, আমি দেখছি বই পড়ায় ডাইরেক্ট বই, যে এ টু জেড বই, বই এসে এখানে পড়ায়। এই বই পড়ালে আমি দেখছি কি মিক্স হয়ে যায় অনেক। তারপরে হচ্ছে কি অনলাইন। সো নো প্রবলেম, লেটস স্টার্ট, আমরা বই পড়াই। স্যার আরেকটা সেশন শুরুর আগে যদি একটু ব্রেক পেতাম নো তাহলে নো ভালো নো হতো। ব্রেক, আজকে আমি একটু আর্লি চলে যাব, সো নো ব্রেক। ওকে স্যার। আচ্ছা, আমার লেকচার শিট যেটা শুরু করেছিলাম, আমি এটা এটা শেষ করে নিই প্রায় শেষের দিকে। কস্ট বিহেভিয়ারাল প্যাটার্ন, আমি এতক্ষণ পড়েছিলাম আপনার কস্ট শিটের বেসিসে, আমরা টোটাল কস্টটা পড়েছিলাম, প্রোডাক্ট কস্ট, পিরিয়ড কস্ট। এই যে একজন বলছিলেন না, টোটাল কস্টের মধ্যে তো নন অপারেটিং কস্টটা নাই, এখানে দেখেন নন অপারেটিং কস্টটা কিন্তু আমরা দেই নাই, ঠিক আছে, নন অপারেটিংটা দেই নাই। সো এটা দেওয়া হয়েছে কেন, যাতে আপনারা টোটাল কস্ট সম্বন্ধে একটা ধারণা পান, এই কারণে কিন্তু দেওয়া হয়েছিল, যাতে ইনকাম স্টেটমেন্টটা কি হতে পারে সেটাও যাতে আপনারা বুঝে যান। এখন এটা ছিল কস্ট শিটের বেসিসে কস্ট ক্লাসিফিকেশন গুলি। এখন যদি আমরা বিহেভিয়ারাল প্যাটার্ন, হ্যাঁ, সেই অনুযায়ী যদি আমরা কস্ট ভাগ করি, তাহলে এখানে দেখেন একটা হলো ফিক্সড কস্ট, ভেরিয়েবল কস্ট, স্টেপ ফিক্সড কস্ট, সেমি ভেরিয়েবল কস্ট। স্টেপ ফিক্সড কস্ট এবং সেমি ভেরিয়েবল কস্ট এটাকে আমরা একটু পরে বলতেছি। প্রথমে আসেন ফিক্সড কস্ট এবং ভেরিয়েবল কস্ট, এই দুইটা জিনিস কি, হোয়াট ইজ ফিক্সড কস্ট। স্যার পার স্যার ইউনিট যখন আজকে ভেরি প্রথমে করবে কিন্তু টোটালি। ফ্যাক্টরিতে তো অনেক লোক আছে যাদের খরচ অ্যাকচুয়ালি তারা পার্মানেন্ট এমপ্লয়ি, তাই না, তাদেরকে আমরা প্রোডাকশন করি আর না করি তাদের খরচ আমাদের দিতে হয়, বলেছিলেন কিনা। সেগুলো ফিক্সড কস্ট। জি। কর্পোরেটে যারা বসে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, সবাই হচ্ছে কি ফিক্সড কস্ট। ফিক্সড কস্ট। ফিক্সড, আবার হচ্ছে সেলসে যারা কাজ করে, এটা ভেরিয়েবল। এটা ভেরিয়েবল। স্যার যারা বিভিন্ন কমিশনের জন্য করে ওইটা হচ্ছে ভ্যারিয়েবল। কমিশন একটা ফ্যাক্টর, যেই রাইট। বিল্ডিং এ প্রোডাকশনের কাজ চলে ওই বিল্ডিং এর ভাড়া। বিল্ডিং এর ভাড়া ফিক্সড কস্ট। ফিক্সড কস্ট। জি স্যার। ইলেকট্রিসিটি, ইলেকট্রিসিটি স্যার প্রোডাকশনের উপর কি কোনো ইন্স্যুরেন্স দেওয়া লাগে?
হ্যাঁ, অবভিয়াসলি দিতে হয়। তাহলে ওইটাও তো মানে কস্ট, ফিক্সড। ফিক্সড কস্ট। তারপরে হচ্ছে আপনার ইলেকট্রিসিটি, ভেরিয়েবল কস্ট। ভ্যারিয়েবল আবার কস্ট। এটা কোশ্চেন আছে। স্যার এটা তো দুইটাই হয় ইয়েস, যখন স্যার এটা দুইটাই সেমি হয়। ভেরিয়েবল হবে একটা না? ফিক্সড আছে, একটা ভেরিয়েবল আছে। তার মানে এটা কি সেমি সেমি ভেরিয়েবল সেমি বা ভ্যারিয়েবল। সেমি ভেরিয়েবল ফিক্সড কস্ট। কস্ট। ওকে, তারপরে আসেন ডাইরেক্ট মেটেরিয়াল। এটা এটা ভ্যারিয়েবল কস্ট। ভেরিয়েবল ভ্যারিয়েবল কস্ট। কস্ট। এটা অল টাইম ভেরিয়েবল কস্ট। ঠিক আছে। তারপরে ধরেন যারা প্রোডাকশনের সাথে ধরেন লেবার আছে, তারা ডেইলি লেবার, ভেরিয়েবল এটা ভেরিয়েবল ভেরিয়েবল কস্ট। কস্ট। বাট সুপারভাইজার স্যার ফিক্সড এটা কস্ট। ফিক্সড কস্ট। সেমি ভেরিয়েবল কস্ট। না, ফিক্সড কস্ট। প্রোডাকশন সুপারভাইজার যারা আছে তারা কিন্তু সেম ভেরিয়েবল হয় কখন, যখন তার স্যালারিটা আপনার প্রোডাকশন ইউনিটের সাথে রিলেটেড হয়, তখন হয় এটা কি সেমি ফিক্সড কস্ট। তাদের একটা সার্টেন পার্সেন্ট ফিক্স দেওয়া হয়, আর বাকিটুকু প্রোডাকশনের সাথে দেওয়া হয়। প্রোডাকশনের কোয়ান্টিটির সাথে ভ্যারি করে এটা। এখন আমি একটা কথা বলি, দেখেন, ফিক্সড কস্ট ইজ ফিক্সড বাট পার ইউনিট ফিক্সড কস্ট ইজ ভেরিয়েবল। ডু ইউ ইয়েস এগ্রি? ইয়েস স্যার। ইয়েস Why? স্যার, ইয়েস। Why? ইয়েস স্যার। বলেন। কারণ স্যার আমরা যত বেশি পণ্য উৎপাদন করি বা প্রোডাকশন করি তত আমাদের ফিক্সড কস্টটা ডিক্রিজ হতে থাকে। মানে না ফিক্সড স্যার কস্টটা ফিক্সড টোটাল কস্ট প্রোডাকশনের ফিক্সড মধ্যে থাকে, ভাগা স্যার মানে পার ইউনিট বিভক্ত যে হয়ে ফিক্সড কস্টটা সেটা ডিক্রিজ হতে থাকে স্যার। ডিক্রিজ হতে এইটা থাকে, এখন অন্যটা বলেছিলেন, ফিক্সড থাকে। আমরা যে ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটি যেটা আছে, ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটি এটা রেন্টের কথা বলি, অথবা ওয়্যার হাউস। আমরা একটা ওয়্যার হাউস ভাড়া নিয়েছি, এটা র মেটেরিয়াল ওয়্যার হাউস। ঠিক আছে। এখন জি র স্যার। মেটেরিয়াল ওয়্যার হাউস এটা কিন্তু ফিক্সড কস্ট। ঠিক আছে। জি। এখন দেখেন, এখানে ধরেন আপনি 100 কেজি মেটেরিয়াল রাখতে পারেন। 100 কেজি মেটেরিয়ালের এগেনস্টে আপনার ভাড়া দিতে হয় হলো 10 লাখ। পার পার কেজির 100 পার কেজির এগেনস্টে আপনার ভাড়া কত? 100 কেজির 10,000। এগেনস্টে 10,000। 100 কেজির এগেনস্টে 10 লাখ, পার কেজির এগেনস্টে 10,000। 10,000। 10,000 আসছে নাকি? ওকে, হ্যাঁ 10,000। ঠিক আছে। যদি এখানে আমরা 1 কেজি মেটেরিয়াল রাখি, স্যার স্যার এটা তাহলে তো 10 সেটা লাখ। দশ লাখ পার বেড়ে ইউনিটে যাবে। বেড়ে 10 লাখ যাবে। পার ভেরিয়েবল। যদি আমরা এখানে 110 কেজি রাখি, 20 লাখ। সেক্ষেত্রে স্যার 10 লাখই হবে। কমবে আরো। একজন কিন্তু বলেছে 10,000 20 লাখ। থেকে কমে যাবে স্যার। 110 কেজি যদি রাখি তাহলে হচ্ছে কি 20 20 লাখ, লাখ একজন জি বলেছেন। স্যার। জি স্যার 20 লাখ। কেন 20 লাখ? স্যার আমার তো হাইস্ট কোয়ান্টিটি মানে 100 পর্যন্ত আর আমার কি। কিন্তু একটা রিলিভেন্ট রেঞ্জ বলা ছিল, তার মানে আমি কিন্তু বলেছিলাম যে আমার এই ওয়্যার হাউসে 100 কেজি মেটেরিয়াল নিবে। তো আমি 100 কেজি হচ্ছে কি আমার ক্যাপাসিটি। যখনই আমি 110 চলে যাব, এটার জন্য কিন্তু আমার ফার্দার আরেকটা কিন্তু ওয়্যার হাউস কিন্তু ভাড়া নিতে হবে। ক্লিয়ার? জি স্যার। তার মানে দেখেন, আমি বলেছিলাম ফিক্সড কস্ট ইজ ফিক্সড আপ টু রিলিভেন্ট রেঞ্জ, বাট পার ইউনিট ফিক্সড কস্ট ইজ ভেরিয়েবল। ঠিক আছে। জি স্যার। জি জি স্যার। স্যার। আবার ভেরিয়েবল কস্ট, per unit variable cost is fixed but total cost is ভেরিয়েবল। ভেরিয়েবল। ভেরিয়েবল কস্টের ক্ষেত্রে কি বললাম? ভেরিয়েবল কস্ট হচ্ছে প্রোডাকশন ইউনিটের সাথে এটা চেঞ্জ হয়, বাট পার ইউনিট ভেরিয়েবল কস্ট ইজ ভেরিয়েবল ফিক্সড বাট ফিক্সড টোটাল কস্ট ইজ কি ভেরিয়েবল। ভেরিয়েবল। সবাই কি বুঝেছি? জি এখানে স্যার। 113 জন স্টুডেন্ট আছেন, সবাই কিন্তু বলতে হবে। জি স্যার, বুঝতে পারছি। জি স্যার। জি স্যার। জি স্যার। 4 জন হয়েছে। বুঝতে স্যার পারছি। বুঝতে পেরেছি স্যার। ওকে, বুঝতে পারছি। Yes, sir, Yes, sir. জি স্যার, বুঝতে পারছি। টেপ ফিক্সড কস্ট। আচ্ছা, এখানে একটা গ্রাফিক্যাল প্রেজেন্টেশন দেখেন, এখানে আপনার বইও আছে এটা। টোটাল কস্ট, এখানে দেখেন এই কার্ভটা কিন্তু স্ট্রেট লাইন, আর এখানে কিন্তু জাস্ট হচ্ছে কি এটা আবার উল্টো হইতে পারে, এরকম হইতে পারে। চেঞ্জ করে দিই আমি একটু, এরকম। বলেন তো কি? জি স্যার, পার ইউনিটটা হচ্ছে ভ্যারিয়েবল, এটা বুঝাইছে। এখানে হচ্ছে টোটাল ফিক্সড কস্ট ইজ ফিক্সড, এটাই বুঝিয়েছে। বাট এখানে পার ইউনিটে যখন আমি 100 ইউনিট, 1 ইউনিট, এখানে যখন 100 হবে, 1 হবে, তখন এটা হবে। যখন আমার আস্তে আস্তে কোয়ান্টিটি বাড়তে থাকবে, তখন পার ইউনিট ফিক্সড কস্টটাকে আস্তে আস্তে কমতে থাকবে। প্রথমে 1 কেজির জন্য 10 লাখ, 10 কেজির জন্য 10 লাখ, পার ইউনিট কিন্তু আস্তে আস্তে কমতেছে। 20 কেজির জন্য 10 লাখ, আস্তে আস্তে কমতেছে। 100 কেজির জন্য আপনার কি 10 লাখ, আরো কমে গেল। সো এটা পার ইউনিট ফিক্সড কস্ট আস্তে আস্তে শুধু কমতে থাকে উইথ দা লেভেল অফ অ্যাক্টিভিটি যখন বাড়তে থাকবে।
ঠিক আছে? ঠিক জি আছে, স্যার। ক্যাপিটাল যখন বাড়তে জি থাকবে স্যার। তখন ফাইনাল জি ফিক্সড স্যার। কস্ট আস্তে আস্তে স্যার কমতে বুঝতে থাকবে। পারছি। আর এখানে হলো টোটাল ফিক্সড কস্ট ইজ ফিক্সড, এবং এটাকে আমরা স্ট্রেট লাইনে কিন্তু আমরা এটা এক্সপ্রেস করেছি। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। ভেরিয়েবল কস্ট সেম, এখানে পার ইউনিট ভেরিয়েবল কস্ট। হ্যাঁ, পার ইউনিট ভেরিয়েবল কস্ট, এখানে টোটাল কস্ট আস্তে আস্তে দেখেন ভলিউম অফ আউটপুট আপনার যত বাড়বে আপনার টোটাল কস্টটা, টোটাল ভেরিয়েবল কস্ট আস্তে আস্তে শুধু বাড়তে থাকবে। বাট পার বাড়তে ইউনিট থাকবে। ভেরিয়েবল কস্ট কি? অল টাইম ফিক্সড। ফিক্সড। সেম। অল টাইম ফিক্সড। ঠিক আছে? জি স্যার। এখানে জি দেখবেন স্যার। স্টেপ ফিক্সড কস্ট, সেমি ফিক্সড কস্ট অথবা সেমি ভেরিয়েবল কস্ট, আসলে তিনটা কিন্তু একই, যদিও আমি এখানে পার্থক্য করেছি, বাট তিনটা আসলে বেসিক ডিফারেন্স কিন্তু খুব কম। আমি জাস্ট একটা এক্সাম্পল দিয়ে বলি, যে আমাদের সেলস পারসন যারা আছে তাদের স্যালারিটা, যেটা বলেছিলাম আমি অলরেডি, হ্যাঁ, সেলস পারসন যারা আছে তাদের, ধরেন আমাদের ফার্মাসিউটিক্যালস কোম্পানি যারা অ্যাপয়েন্টমেন্ট হয় তাদেরকে আমরা বলি কি, তোমার ইয়ার মান্থলি 15,000 টাকা স্যালারি, আর তোমার টোটাল এটা 30,000 টাকার মতো গিয়ে পড়তে পারে। সো 15,000 হচ্ছে তুমি অ্যাচিভমেন্ট করো আর নাই করো, তুমি 15,000 টাকা পাবা। ঠিক আছে? সরি। আর বাকি যে 15,000 মানে আপনি 30,000 টাকা যদি আর্ন করতে চান, ইউ হ্যাভ টু অ্যাচিভ ইউর সেলস টার্গেট। সো ইফ ইউ অ্যাচিভ ইউর 100% সেলস টার্গেট, দ্যাট টাইম ইউর স্যালারি উইল বি অ্যাডেড উইথ অ্যাডিশনাল 15,000 টাকা। ঠিক আছে? যদি আপনি 80% কভার করেন তাহলে এত, যদি আপনি 90% কভার করেন তাহলে এত, যদি আপনি 110% করেন তাহলে আবার কি, এটা আবার অনেক বেড়ে যাবে। তো এরকম ভাবে বিভিন্ন থ্রেশহোল্ড দেওয়া থাকে। ঠিক আছে? সো ওই 15,000 ইজ ফিক্সড and remaining 15,000 is variable. Clear? জি স্যার। জি স্যার। যদি কোনো কোশ্চেন থাকে বলেন, স্যার আরেকবার বুঝালে ভালো হয় স্যার। আবার বুঝাবো। আমি ওই যে ধরেন ইন্স্যুরেন্স কোম্পানিতে যারা চাকরি করে, এরা হলো বীমা, নাম্বার অফ ইন্স্যুরেন্সের উপর ডিপেন্ড করে তাদের স্যালারি। সো তাদের টোটাল স্যালারি বলা হয় 30,000। এখন তাদেরকে বলা হয় ভাই 10,000 টাকা তুমি ফিক্সড পাবা, ইন্স্যুরেন্স করতে পারো আর না পারো 10,000 টাকা তুমি পাবা। আর বাকি যে 20,000 টাকা, এটা ডিপেন্ড করতেছে তোমার নাম্বার অফ পলিসির উপর, তুমি কতগুলি পলিসি করতে পারো। ঠিক আছে? এর কারণে মান্থলি বেসিস তাকে একটা টার্গেট দেওয়া হয়, যে তুমি যদি 50টা বীমা নিয়ে আসতে পারো তাহলে তুমি 20,000 টাকা এডিশনাল পাবা। যদি 10টা আনো তাহলে প্রপোর্শনালি কমতে থাকবে, যে 50টার জন্য যদি 15,000 টাকা হয় তাহলে 10টার জন্য কত। ক্লিয়ার? ইয়েস স্যার। ঠিক আছে, এটাই বলেছি। ধরেন আউট অফ টোটাল 30 টাকা 10,000 ইজ ফিক্সড, বা রিমেইনিং 20,000 ইজ দ্য ভেরিয়েবল। ওকে? ইয়েস স্যার। তারপরে আছে ইন্টারেস্ট রেট। ইন্টারেস্ট রেটটা কি? ইলেকট্রিসিটি বিল। ইলেকট্রিসিটি বিল কি, প্রথমে 100 ইউনিটের জন্য এই, 100 থেকে 200 ইউনিট হলো এই, এটা হলো স্টেপ মেথড যায়। ঠিক আছে? স্টেপ ফিক্স কস্ট, মানে এটা সবসময় কি, ধরেন 100 ইউনিট হলে যে কথা, আবার 95 হলে কি একই রেটে যাবে। আবার ধরেন 105 হলে যে কথা, 200 একই রেটে যাবে। এই কারণে এটাকে বলা হচ্ছে কি স্টেপ ফিক্সড কস্ট, যেটা একটা রেঞ্জ পর্যন্ত, ট্যাক্স রেট একটা রেঞ্জ, ফার্স্ট 3 লাখ অথবা ফার্স্ট 350 লাখ। ঠিক আছে? 3,50,000 হচ্ছে 0%, তারপরের 1 লাখ, তার মানে কি এতটুকু একটা ফিক্সড, তারপরে 4 লাখ, 3 লাখ, এখানে এইভাবে কিন্তু সো অন। তার মানে একটা লিমিট রেঞ্জ পর্যন্ত হলো ফিক্সড, তারপরে কি আবার আরেকটা রেঞ্জ শুরু। এটাকে বলা হচ্ছে স্টেপ ফিক্সড কস্ট। ইন্টারেস্ট রেটটা যদি একটু বুঝাইতেন। ইন্টারেস্ট রেট অনেক সময় ডিপেন্ড করে, ধরেন আমরা এফডিআর করি, যদি আপনি আপ টু 5 কোটি টাকা, তাহলে আপনি এত রেট পাবেন। ঠিক আছে? আবার যদি 5 থেকে 10 কোটি টাকা যদি এফডিআর করেন, তাহলে এটার জন্য আপনার এডিশনাল রেট অ্যাড হবে, এইরকম ভাবে। আবার যদি আপনি 3 মান্থের জন্য করেন তাহলে এত পার্সেন্ট পাবেন, যদি 9 মান্থ হয়, 6 মান্থ হয়, তাহলে এরকম ইন্টারেস্ট রেট কিন্তু ভ্যারি করে। তার মানে এখানেও কিন্তু একটা সার্টেন পোর্শন পর্যন্ত ফিক্সড, এরপরে আরেকটা ফিক্স শুরু হয়, তারপরে আরেকটা ফিক্স শুরু হয়। ক্লিয়ার? জি স্যার। এতটুকু কি বুঝেছেন? জি স্যার। জি স্যার। জি জি স্যার স্যার। বুঝছি। আমি কিন্তু এখন কনফিউজড আপনাদের কথা শুনে। না স্যার বুঝছি, এটা সমস্যা নেই। স্যার এতক্ষণ যেটা পড়ালেন এটা কি কস্ট বিহেভিয়ার আন্ডারে না? জি জি, বিহেভিয়ারের আন্ডারে, কস্ট বিহেভিয়ার শেষ।
এখন আসেন কস্ট ক্লাসিফিকেশন ফর কন্ট্রোল। বই আছে এটা? এখন তো কোশ্চেন আসতে পারে বই নাই আমি কেন জি পড়াচ্ছি। স্যার, বইয়ে আছে আছে স্যার। সেকশন 5 এ এটা, আগে দেখে নিই। পেজ 17। আছে। আছে। বলেন রেসপন্সিবিলিটি অ্যাকাউন্টিং, অ্যাকাউন্টিং ফর রেসপন্সিবল অ্যাকাউন্টিং, কন্ট্রোলেবল কস্ট এন্ড আনকন্ট্রোলেবল কস্ট। রেসপন্সিবিলিটি অ্যাকাউন্টিং কি বুঝি আমরা? এই যে আবার আমি শুরু হয়ে গেছে কোশ্চেন জিজ্ঞেস করা। সো আমি আগে বলি নেই, সরি সরি সরি। স্যার কোশ্চেন জিজ্ঞেস করাকে স্যার আমি মনে করি স্যার পজিটিভ একটা বিষয়। না কারণ না আগে না থেকে ভাই, ঠিক আছে। Responsibility accounting is a system of accounting that segregates revenue and cost into areas of personnel responsibility in order to monitor and assess the performance of each part of an organization. মানে কি কি বুঝেছি আমরা বলেন? রেসপন্সিবিলিটি, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন রেসপন্সিবিলিটি এন্ড অ্যাকাউন্টেবিলিটি? আমি অন্যদিকে চলে যাচ্ছি, সরি। আচ্ছা, রেসপন্সিবল অ্যাকাউন্টিংটা কি? রেসপন্সিবল অ্যাকাউন্টিং ইজ এ সিস্টেম অফ অ্যাকাউন্টিং, একটা অ্যাকাউন্টিং এর সিস্টেম দ্যাট সেগ্রিগেটস রেভিনিউ, যেটা কি রেভিনিউ এবং কস্টকে কি আলাদাভাবে সেগ্রিগেট করে, into areas of personal responsibility in order to monitor and assess the performance of the each part of an organization. মানে কোন একজন পার্সনের কোন একটা পার্টিকুলার এরিয়া তার পারফরমেন্সটা মেজার করার জন্য যে আমরা যে অ্যাকাউন্টিং সিস্টেম ফলো করি সেটাকে বলা হচ্ছে কি রেসপন্সিবিলিটি অ্যাকাউন্টিং। ক্লিয়ার? জি স্যার। কি বুঝেছি? স্যার স্যার কষ্ট একটা করে আবার একটু সিস্টেমেটিক বলবেন? প্রসেসে একটা কোম্পানির পারফরমেন্স মেজার করার জন্য আহ, নো আয় আর কোম্পানি, নো ব্যয়গুলোকে কোম্পানি, নো 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 কোম্পানি না, ইন্ডিভিজুয়াল পার্সনের। ইন্ডিভিজুয়াল পার্সনের পারফরমেন্স মেজার করার জন্য তার আয় ব্যয় ওকে, ক্লিয়ার। সমন্বয়ে যে আমি আবার বলি, আবার চলে আসতেছে এক্সাম্পল, প্র্যাকটিক্যাল এক্সাম্পলে। ধরেন আমাদের এখানে বিভিন্ন RSM আছে, রিজনাল সেলস ম্যানেজার, আবার এরিয়া ম্যানেজার আছে, আবার মেডিকেল রিপ্রেজেন্টেটিভ আছে। এখন দেখেন, ধরেন আমাদের নরসিংদী এরিয়াতে একজন মাত্র RSM আছে। নরসিংদী জেলায় আপনার টোটাল 6টা ডিস্ট্রিক্ট, ঠিক আছে? টোটাল ডিস্ট্রিক্টের জন্য অনলি ওয়ান RSM। 6টা ডিস্ট্রিক্টে 6টা জেলা, সরি 6টা থানায় 6টা থানা আছে, ওই 6টা থানায় একজন করে এরিয়া ম্যানেজার দেওয়া। তার মানে দেখেন ওই এরিয়া ম্যানেজার প্রতিটা থানায় আবার 5জন করে অথবা কি 8জন করে 6জন করে এরিয়া অনুযায়ী আপনার MR দেওয়া, মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, ঠিক আছে? এখন দেখেন মেডিকেল রিপ্রেজেন্টেটিভটা বেসিক্যালি কি হসপিটাল অনুযায়ী অ্যালোকেশন করা হয়। এরিয়া ম্যানেজার হচ্ছে, আমি একটা থানা অনুযায়ী বলছি, ধরেন একটা থানাতে একজন এরিয়া ম্যানেজার দেওয়া হয়। এখন ওই থানার যত রেভিনিউ এবং খরচ এটার জন্য অ্যাকাউন্টেবল হচ্ছে কি ওই পার্টিকুলার এরিয়া ম্যানেজার। এখন নরসিংদী ডিস্ট্রিক্টের কথা যদি আমরা বলি, টোটাল নরসিংদী ডিস্ট্রিক্টে আপনার কত খরচ হয়েছে এবং কত রেভিনিউ হয়েছে, এটার টোটাল রেসপন্সিবিলিটি হচ্ছে কি ওই RSM সাহেবের। ক্লিয়ার? আবার RSM এর উপরে আছে হচ্ছে কি একজন, ধরেন ASM, অ্যাসিস্ট্যান্ট সেলস ম্যানেজার, অথবা ASM আছে, উনি আবার এরকম মাল্টিপল ডিস্ট্রিক্ট দেখে। আবার ওনার উপরে আছে হচ্ছে কি আপনার সেলস ম্যানেজার, সেলস ম্যানেজারের উপরে আছে হলো আপনার কি GM এর উপরে আছে হচ্ছে কি ডাইরেক্টর। সো টোটাল বাংলাদেশকে দুই ভাগে ভাগ করা, 2জন GM। আবার টোটাল টোটাল একজন হেড আছেন সমস্ত বাংলাদেশে একজন, উনি হচ্ছে কি হেড অফ সেলস এন্ড হেড অফ সেলস ম্যানেজমেন্ট। এখন দেখেন এই সমস্ত বাংলাদেশে যত খরচ হবে আদার দেন কর্পোরেট অফিস এবং ফ্যাক্টরি, সেলস রিলেটেড যে সমস্ত খরচ এবং রেভিনিউ, এটার জন্য কিন্তু একজনই রেসপন্সিবল, দ্যাট ইজ হেড অফ দ্য সেলস। যদি আমরা নরসিংদী ডিস্ট্রিক্টের কথা বলি তাহলে হলে RSM, যদি আমরা একটা থানার কথা বলি তাহলে হচ্ছে কি আপনার একজন এরিয়া ম্যানেজার রেসপন্সিবল। সো এইরকম এরিয়া অনুযায়ী কোন একজন পার্সনকে লাইবল করে ওই পার্টিকুলার রিজনের আপনার কি হয় কোম্পানি ওনার পারফরমেন্স কি, রেভিনিউ কি,
in context of revenue and in context of আপনার কস্ট ওনার পারফরমেন্স মেজার করা হয়, যেটাকে আমরা বলছি কি রেসপন্সিবিলিটি অ্যাকাউন্টিং। ক্লিয়ার? ক্লিয়ার? জি স্যার। ইফ এনি কোশ্চেন বলতে পারেন। রেসপন্সিবিলিটি অ্যাকাউন্টিং এনি কোশ্চেন? নো কোশ্চেন না? এখন আসেন কন্ট্রোলেবল কস্ট এন্ড আনকন্ট্রোলেবল কস্ট। স্যার অ্যাকাউন্টেবিলিটি কিছু একটা বলতে চাই। কন্ট্রোলেবল কস্ট এন্ড আনকন্ট্রোলেবল কস্ট। কন্ট্রোলেবল কস্ট কি, আনকন্ট্রোলেবল কস্ট কি? স্যার কন্ট্রোলেবল কস্ট গুলো হচ্ছে যে কস্ট গুলো উৎপাদন প্রক্রিয়ার দিয়ে মানে বাদ দিতে পারি আমরা, মানে নিয়ন্ত্রণ করতে পারি, ডিরেক্টলি চাইলে ব্যবহার করতে পারি আবার নাও পারি। আর আনকন্ট্রোলেবল যেগুলো আমাদের হবেই, আমরা চাইলে এটা এলিমিনেট করতে পারি না একটা না, প্রোডাকশন একটা প্রসেস। হলো ডিসিশন মেকিং প্রসেস। ধরেন ডিসিশন কারা নেই? হায়ার ম্যানেজমেন্ট, ম্যানেজমেন্ট টিম। ম্যানেজমেন্ট অফ দ্য কোম্পানি, তারা হলো কি ডিসিশন মেকার। ঠিক আছে, তাদের কোনো ডিসিশন অথবা ইনিশিয়েটিভের কারণে যদি কোনো একটা পার্টিকুলার খরচ কমে যায় অথবা বেড়ে যায়, এটা হচ্ছে কন্ট্রোলেবল কস্ট। ঠিক আছে, আর তাদের ডিসিশনের কারণে কোনো খরচের যদি কোনো ইম্প্যাক্ট না আসে, সেটা হচ্ছে কি আপনার আনকন্ট্রোলেবল কস্ট। ক্লিয়ার? ক্লিয়ার? ধরেন ইনফ্লেশন রেট, আমি একটা এলসি ওপেন করলাম, সো ম্যানেজমেন্ট ডিসিশন নিছে এলসি ওপেন করবে, বাট ইনফ্লেশন রেট, কনভার্সন রেট যেটা আছে সেটা কি ম্যানেজমেন্টের কন্ট্রোলে? না স্যার। না স্যার, এটা ম্যানেজমেন্ট ওই আনকন্ট্রোলেবল। এলসিটা রিটায়ার করার জন্য ব্যাংক থেকে একটা লোন নিবে, লোনের যে ইন্টারেস্টটা সেটা কি কন্ট্রোলেবল কস্ট? নো স্যার। না স্যার। না স্যার। কন্ট্রোলেবল কস্ট না। না স্যার। ট্যাক্স রেট কন্ট্রোলেবল কস্ট? নো স্যার। নো আনকন্ট্রোলেবল। সো দ্যাট ইজ, যেটা হলো কি ওভারটাইম। ওভারটাইম কে ম্যানেজমেন্ট ডিসিশন নিলে কি ওভারটাইমটা কমাইতে পারবে না নাকি? পারবে স্যার। পারবে স্যার। ওভারটাইম। তার মানে কি দ্যাট ইজ কন্ট্রোলেবল কস্ট? জি স্যার, কন্ট্রোলেবল কস্ট। ম্যাটেরিয়াল প্রাইস, ম্যাটেরিয়াল প্রাইস আনকন্ট্রোলেবল। আনকন্ট্রোলেবল। অনেক সময় এখানে নেগোশিয়েট করে, পার্চেসিং ডিপার্টমেন্ট এখানে নেগোশিয়েট করে, বাট নেগোশিয়েট করে তারা কিন্তু কিছু কম বেশি কিন্তু করতে পারে। সো এটা কিন্তু কিছু অংশে কন্ট্রোলেবল, কিছু অংশে আনকন্ট্রোলেবল। ক্লিয়ার? জি স্যার। ঠিক আছে কিনা? জি স্যার। সেমি কন্ট্রোলেবল। হ্যাঁ, সেমি কন্ট্রোলেবল। তো যাই হোক, কন্ট্রোলেবল, কিছু কন্ট্রোলেবল, এই কারণে আমরা এটা কন্ট্রোলেবল হিসেবে কিন্তু কাউন্ট করব। সো এই হচ্ছে টোটাল আপনার চ্যাপ্টার 1। এখানে আমি আরো কিছু ইয়া আছে, দাঁড়ান একটু আমি দেখাই। সরি, একটু আপনাদের আজকে অনেক কথা বলে ফেলছি আমি। এগুলি পাস্ট ইয়ারের কোশ্চেন, বাট এগুলি আমার ফোকাস না। আমার ফোকাস হচ্ছে এই পরের গুলি। দাঁড়ান একটু। দেখেন, মাল্টিপল চয়েস কোশ্চেন, ঠিক আছে, আপনারা আনসার দিবেন। আমি তো এতক্ষণ চ্যাপ্টার 1 পড়িয়েছি, এর বাইরে আর কোনো কিছু নাই। ইথিক্স চ্যাপ্টারটা আছে, এটা আপনি একটু দেখে নেবেন। ইথিক্স এর পর ওমর ফারুক সাহেব। জি স্যার। কিন্তু বুঝতে পেরেছেন কিনা? যদিও সরি, আসলে আপনার অনেকের রিকোয়ারমেন্ট অনেক রকম থাকে, সবারটা তো আর আসলে ফুলফিল করা সম্ভব হয় না, বাট যতটুকু পড়িয়েছি এটা কি ক্লিয়ার কিনা? জি স্যার, পরবর্তীতে আবার সমস্যা নেই। আচ্ছা, একটু দেখেন, আসলে কি আপনাদের সময় তো কম, সবকিছু ক্লাসের মধ্যেই বুঝতে হয়, বুঝছেন? আর আসলে অনলাইন ক্লাস তো একটু ইন্টারেক্টিভ না হলে ক্লাসটা মজা হয় না এবং ইফেক্টিভ হয় না। এক নাম্বার, cost accounting is a concern basically with all the following information except, দেখেন, cost accounting আপনার এগুলির সাথে ইনভলভ একটা বাদে, বলেন কোনটা এটা?
So providing information to management, B. maybe. D. B. A, B, C, D, E. কোনটা? Which one? স্যার বি এটা মনে হয় স্যার বি বলছে বি B. জি স্যার আর আমার কাছে তো ই মনে হচ্ছে। এই যে I দেখেন, think it's আমার B. কাছেও ই মনে I হচ্ছে। think B. I think Calculation and B. measurement of the resources used in the production of a bag. স্যার বি Okay, cost accounting is concerned basically with the following information except identifying cost of things. এটার জন্য তো আমরা cost accounting করব, তাই না? So এটা জি তো হবে। স্যার, এটা হবে মাস্ট। Second, calculation and measurement of the resource used in the production of a bag. Confused? স্যার শুধু ব্যাগের কারণে তো আমরা করবো না, কস্ট অ্যাকাউন্ট জি স্যার, আমরা তো ওভারঅল প্রোডাকশনটার ক্ষেত্রে। মেজারমেন্ট কি হবে সেটা, রিসোর্স ইউজড কি হবে সেটা কি কস্ট অ্যাকাউন্টিং এর কাজ? আমি জানি না। স্যার গ্যাদারিং যদি আমি ডেটা রিসোর্স অ্যাবাউট দ্য কস্ট ইউজটাকে অফ প্রোডাকশন অর ক্যালকুলেট না সার্ভিস। করি তাহলে তো আমি কস্ট বের করতে পারবো না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। গ্যাদারিং ডেটা অ্যাবাউট দ্য কস্ট অফ প্রোডাক্ট অর সার্ভিস, এটা তো আমরা করবোই, এটা তাই না? লাগবে স্যার। হ্যাঁ, প্রোভাইডিং Obvious, it's ইনফরমেশন টু obvious. ম্যানেজমেন্ট দ্যাট ক্যান বি এটাও ইউজড টু হেল্প দ্য রান দ্য বিজনেস। ওকে, এটা তো Yes, লাগবেই। sir. এটাও লাগবে প্রোভাইডিং স্যার। ইনফরমেশন অ্যাবাউট অ্যাকচুয়াল কস্ট অফ আইটেমস এন্ড অ্যাক্টিভিটিস, সো এটাও লাগবে। Yes, sir. স্যার This is নাম্বার also ডি বেস্ট true. যেটা, অল্টারনেটিভ ইজ বি, রাইট? B. স্যার ডি, Yes, ওকে, sir. আমরা ধরে রাখলাম বি। 2 নাম্বার স্যার আসেন। আমি Yes, sir. জি, 2 নাম্বার স্যার আসেন। জি 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 জি, বলুন। স্যার নাম্বার ডি যেটা, দ্যাট ইজ প্রোভাইডিং ইনফরমেশন টু ম্যানেজমেন্ট দ্যাট ক্যান বি ইউজ টু হেল্প রান দ্য বিজনেস। এটা তো স্যার কস্ট অ্যাকাউন্টিং এর সাথে রিলেটেড, এটা ম্যানেজমেন্টের সাথে ম্যানেজমেন্ট রিলেটেড। না, কস্ট অ্যাকাউন্টিং প্রোভাইডিং ডাটা টু দ্য ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, ঠিক আছে? জি স্যার, আমিও এটাই বলছিলাম স্যার। স্যার কখনো স্যার মানে মাল্টিপল অ্যান্সার হইতে পারে স্যার। হতে পারে, এটা কি বলে দিবে যে মানে কোনগুলা আর তখন এ এন্ড বি থাকবে, এ এন্ড বি এরকম থাকবে। ঠিক আছে 2 নাম্বার, স্যার ই হবে স্যার, কনভার্সন কস্ট। সবাই কি একমত? সবাই এগ্রি? জি স্যার ই। Yes, sir. It's E. ইয়েস স্যার, কনভার্সন কস্ট। সো আনসার ইজ বি এন্ড ই, ঠিক আছে? ঠিক আছে। জি সো আমরা স্যার। দেখেন ম্যাক্সিমামই কিন্তু আমরা কিন্তু মানে রাইট আনসার দিয়েছি, তাই তো? আচ্ছা। ওকে, এই 2 নম্বর শেষ, 1 আর 2 শেষ। এখন আমি বাকি দুইটা আবার আনছি। ওকে, একটা আসতেছে। কম্পোনেন্ট অফ প্রাইম কস্ট কি বলুন তো? এমনি তো বলার কথা। স্যার সি। Sir, no doubt, it is C হবে। এটা সি স্যার। C. সি হবে এটা স্যার। কম্বিনেশন অফ অল ডিরেক্ট কস্ট। স্যার একটা কোয়েরি, সেটা হচ্ছে বি আচ্ছা, যেটা, সরি সি যেটা, এটা তো অবভিয়াসলি হবে। ওয়ার্কিং প্রসেস যেটা, সেটা কি ডিরেক্ট ম্যাটেরিয়ালের বাইরে? প্রাইম কস্ট। সরি হ্যাঁ স্যার, ওয়ার্কিং প্রসেস তো ডিরেক্ট ম্যাটেরিয়াল বলছি, বাইরে, এটা আমি তো বলছি। ফ্যাক্টরি ওভারহেড পরে আসে। এক, ওয়ার্কিং প্রোগ্রেস কেন না? এটা হচ্ছে সেমি ফিনিশ গুডস, ঠিক আছে? ওয়ার্কিং প্রোগ্রেস যেটা আছে সেটা হলো সেমি ফিনিশ গুডস, ঠিক আছে? তো ওয়ার্কিং প্রোগ্রেসের মধ্যে আমরা কি দেখেন, যেটা ওয়ার্কিং প্রসেসে আছে এটা কখনো কিন্তু ডাইরেক্ট ইয়া না, মানে ডাইরেক্ট খরচের পার্ট না, মানে প্রাইম কস্টের পার্ট না। এটা হলে এর পরে আসবে, এর পরে স্টেপ থেকে, বুঝতে ঠিক পেরেছি। আছে? So best alternative is, why not D? সি Why not D? স্যার, তাহলে টোটাল কস্ট হয়ে যায়, প্রাইম কস্ট No, হচ্ছে না no, তো। not total cost. যদি D হয় আনসার, স্যার তাহলে রাইট আনসার ম্যানুফ্যাকচারিং কি হবে? ওভারহেড ওভারহেড আছে ওখানে। ওভারহেড সি থাকলে হবে কি স্যার। হবে? প্রাইম কস্ট হবে?
নাকি প্রোডাক্ট কস্ট হবে, কোনটা বলো? প্রোডাক্ট কস্ট হবে। তখন কিন্তু এখানে হয়ে যেত প্রোডাক্ট প্রোডাক্ট কস্ট কস্ট। হয়ে যাবে। হ্যাঁ, ওকে। স্যার প্রোডাক্ট কস্টের পরে তো স্যার আবার এক্সপেন্স আছে, এটা স্যার টোটাল কস্ট হয়ে গেল না? না, এটা তাহলে না, টোটাল কস্ট না, সেটা হচ্ছে প্রোডাক্ট কস্ট হচ্ছে ফ্যাক্টরি ওভারহেড পর্যন্ত। জি ঠিক আছে? জি স্যার। দেখেন এই দুইটা, স্যার এটা সাঙ্ক কস্ট। ওকে, সবাই কি একমত? জি। হ্যাঁ, এটা সাঙ্ক What is কস্ট sunk হবে। cost? সাঙ্ক What কস্ট is sunk এটা cost? আগে কি যোগ করা হবে? হয়ে গেছে। What is sunk cost? স্যার যে কস্ট আমাদের অলরেডি করা হয়ে গেছে এবং বর্তমানে That সেটা is চেঞ্জ already করা যাবে না। incurred. That is already incurred. হ্যাঁ, অলরেডি আমরা Yes, কি ইনকার্ড করে ফেলেছি, বাট এখন আমরা কি প্রোডাকশন করি আর না করি সেটা হবেই, এটা তাই কোনো তো? ইস্যু। জি yes তো স্যার। sir. এটা কোনো ডিসিশন মেকিং এ কোনো ইরিলেভেন্ট কস্ট, তাই তো? কারণ এটা হবেই। দ্যাট ইজ সাঙ্ক কস্ট। ওকে, হোয়াট ইজ ফিউচার কস্ট? স্যার ফিউচার কস্টটা রিলিভেন্ট হইতে পারে আবার ইরিলিভেন্ট হইতে পারে। হুম, এবং এখনো হয় নাই, অলরেডি ইনকার্ড না, ফিউচারে হবে। জি স্যার।